হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। ক্লাস 11 এর ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেমিস্টার 2 এতে রয়েছে, সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব রসায়নের প্রাথমিক ধারণা, বা এটাকে এইভাবেও লেখা হয় অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি তোমাদের রাখি ম্যাম হাজির হয়েছি। এটাকে আমরা ওয়ান শটের মাধ্যমে রিভিশন করব। তো কোন কোন টপিকগুলো আজকের ক্লাসে আমরা কভার করব, চলো আমরা ঝটপট লিখে নিই। প্রথম কিছু বেসিক ইন্ট্রোডাকশন দেব, যেগুলো অলরেডি তোমরা কেমিক্যাল বন্ডিং পড়ে এসেছো। তোমরা এমনিতেও ক্লাস 10-এও জৈব রসায়ন সম্পর্কে একটা হালকা ধারণা পেয়েছো, একদম ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টারে ছিল ভৌত বিজ্ঞানে। তো সেই বেসিক ইন্ট্রোডাকশনের পরেই চলে যাব আইইউপিএসসি নামকরণে। আইইউপিএসসি নামকরণ, আর তারপরে চলে যাব ভেরি ইম্পর্টেন্ট কিছু এফেক্টে, যেখানে আমরা কি কি দেখবো। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট এফেক্ট যেগুলো রয়েছে, যার মধ্যে আমরা ইন্ডাকটিভ এফেক্ট দেখব, ইন্ডাকটিভ এফেক্ট দেখব, হাইপার কনজুগেশন দেখব। এগুলোর মাধ্যমে হাইপার কনজুগেশনের মাধ্যমে অ্যালকিন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আলোচনা করব আমরা, ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি। ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে অ্যাসিডিটি আমরা এক্সপ্লেন করব, বেসিসিটি এক্সপ্লেন করব, রেজোনেন্স এবং রেজোনেন্সের যে এফেক্ট, মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার একটু অ্যাপ্লিকেশন দেখব। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার তো অনেক বড়, অনেক কিছু রয়েছে এখানে, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবো। এর সাথে আরেকটা এফেক্টও থাকে, যেমন ধরো ইলেকট্রোমেরিক এফেক্ট, যেটা একটা টেম্পোরারি এফেক্ট। আচ্ছা, এগুলো দেখার পর পুরো জিনিসটাকে আমরা এইভাবেই সামারাইজ করব, করে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি একটু বলে দেবো, এবং বাকিটা তোমরা বাড়িতে প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো, হোমওয়ার্ক। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথম বেসিক ইন্ট্রোডাকশনে আমরা যেটা দেখব, যে জৈব যৌগ নিয়ে আমরা জৈব রসায়নে আলোচনা করছি, যেখানে কার্বন তো থাকবেই। কার্বন এবং হাইড্রোজেন ঘটিত জৈব যৌগ, যাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট প্রশ্ন দেখি, যেখানে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে দিয়েছে, একটা অর্গানিকের মলিকিউলের স্ট্রাকচার দিয়ে দিয়েছে। তো তার ক্ষেত্রে কোন কার্বন কি হাইব্রিডাইজেশনে রয়েছে। কার্বনের যে তিনটি সংকরায়ন অবস্থা, sp3, sp2 এবং sp হাইব্রিডাইজেশন, তোমরা কি করে বুঝবে? দেখো, একটা কার্বন যার ভ্যালেন্সি হচ্ছে 4, ঠিক আছে, ভ্যালেন্সি কত? 4, ভ্যালেন্সি হচ্ছে 4। তো যদি চারটেই সিগমা বন্ড তৈরি করে, সিগমা বন্ড তৈরি করছে মানে এক বন্ধন যখন রয়েছে, তখন সেটাকে আমরা কি বলছি? সিগমা বন্ড। এগুলো কেমিক্যাল বন্ডিং এ সিগমা পাই সব পড়া হয়ে গেছে। যখনই ডাবল বন্ড থাকবে, তখন 1 সিগমা আর 1 পাই বন্ড। যখনই ট্রিপল বন্ড থাকবে, তখন 1 সিগমা আর 2 পাই বন্ড থাকবে। চারটেই সিগমা হলে সেটা sp3। যদি তিনটে সিগমা একটা পাই বন্ড তৈরি করে, তাহলে সেটা sp2 হাইব্রিডাইজড কার্বন। আর যখন দুটো সিগমা দুটো পাই বন্ড তৈরি করছে, তখন সেটা sp হাইব্রিডাইজড কার্বন। অনেক ক্ষেত্রে সিগমা পাই ক্যালকুলেশন করতেও দেয়। যেমন ধরো টেট্রাসায়ানো ইথিন, যে স্ট্রাকচারটা আমি ড্র করছি, এটার ক্ষেত্রে সিগমা আর পাই বন্ড ক্যালকুলেট করো, এরকম একটা প্রশ্ন তোমাকে দেওয়া। ঠিক আছে, এখানে তুমি কিভাবে ক্যালকুলেট করবে তুমি দেখে নাও। এখানে ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এই চারটেই সিঙ্গেল বন্ড মানে সিগমা 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 সিগমা। ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই, এখানেও তাই একটা সিগমা দুটো পাই, এখানেও তাই একটা সিগমা দুটো পাই, এখানেও তাই একটা সিগমা দুটো পাই। তাহলে টোটাল কতগুলো সিগমা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিগমা বন্ড রয়েছে। 2 2 4 5 6 7 8 9, 9টা পাই বন্ড রয়েছে। তোমাকে এখানে যদি সিগমা আর পাই এর অনুপাত নির্ণয় করো বলে, তাহলে তুমি কি বলবে? 1:1। তো বিভিন্ন ভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে। যেরকম ধরো তোমাকে বলছে যে CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড CH2 অ্যালিন সিস্টেম, এখানে কার্বনগুলির সংকরায়ন অবস্থা নির্ণয় করো। দেখো, এই কার্বনটা আমি যদি একটু ডিটেলসে এটাকে বন্ডগুলো দেখাই, আমরা এমনি অর্গানিক মলিকিউলের যে
স্ট্রাকচার গুলো ড্র করছি সেগুলো বিভিন্ন ভাবে আমরা স্ট্রাকচারাল ফর্মুলাকে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে পুরো এক্সপ্যান্ডেড, মানে পুরোপুরি প্রত্যেকটা বন্ড সেখানে দেখানো হবে, কনডেন্সড ফর্ম সংক্ষিপ্ত ভাবে, এবং শুধু বন্ড গুলোকে দেখানো হবে। যখনই দুটো কার্বন কার্বন বন্ড রয়েছে, দুটো বন্ড যেখানে ইন্টারসেক্ট করছে সেই জায়গায় একটা কার্বন রয়েছে, যেটাকে বন্ড লাইন ফর্মুলা বলে, সেই বন্ড লাইন ফর্মুলাতে শুধু কার্বন আর হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করা হয় না, কেবল বন্ড দিয়ে দেখানো হয়। অন্য কোনো কেউ অ্যাটম বা গ্রুপ থাকলে তাদেরকে রিপ্রেজেন্ট করা হবে। বাকিগুলো বুঝে নিতে হবে যে কার্বন আছে এবং তার বাকি ভ্যালেন্সি কেউ নেই, মানে হাইড্রোজেন দ্বারা ফিল আপ হচ্ছে। সব বলছি ধীরে ধীরে। এখানে যেরকম এই অ্যালিন সিস্টেমে আমি কি বললাম যে হাইব্রিডাইজেশন কার্বন গুলোর ক্ষেত্রে কি রয়েছে, দেখো এই কার্বন একটা দুটো আর এখানে ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, তাহলে এই কার্বনটা তিনটে সিগমা আর একটা পাই বন্ড করেছে, তার মানে এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। একই গল্প এখানেও, একটা সিগমা একটা পাই, এখানে দুটো সিগমা, তাহলে এই কার্বনটাও তিনটে সিগমা একটা পাই বন্ড করেছে, অর্থাৎ এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজড কার্বন। এবারে এই যে কার্বনটা, এ দেখো দুদিকেই ডাবল বন্ড, এ দুটো সিগমা আর দুটো পাই বন্ড তৈরি করেছে, অর্থাৎ এই কার্বনটি sp হাইব্রিডাইজড হবে। মানে ওই ট্রিপল বন্ডেড কার্বন sp, ডাবল বন্ডেড কার্বন sp2, সিঙ্গেল বন্ডেড কার্বন sp3, এইভাবে মনে রাখো, ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে দুদিকে দুটো ডাবল বন্ড হলে কিন্তু সেই কার্বন sp হবে। তাই তুমি যখনই যেভাবেই করো তুমি সিগমা পাইটা একবার কাউন্ট করে নেবে, তাহলেই কিন্তু পুরো ক্লিয়ার থাকবে। যেমন ধরো একটা বন্ড লাইন ফর্মুলাতে আমি যখন দেখাচ্ছি, ধরো এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, তার মানে এইটা দেখে তুমি কি বুঝছো? এখন আমরা বেসিক ইন্ট্রোডাকশনে আছি, তো এইটা দেখে তোমরা কি বুঝছো? দেখো এইখানে একটা কে রয়েছে, কার্বন রয়েছে, এই বন্ড এখানে কে রয়েছে, কার্বন রয়েছে, এখানে একটা বন্ড এখানে কে রয়েছে, কার্বন রয়েছে, এখানে কে রয়েছে, কার্বন, দুটো লাইনের ইন্টারসেকশন, প্রত্যেকটা জায়গাতে কার্বন রয়েছে, এখানে কি ট্রিপল বন্ড রয়েছে, এখানে কে রয়েছে, পুরো এন্ডে কিছু নেই মানে কি কার্বন রয়েছে, এখানে কে রয়েছে বন্ড দিয়ে, এখানে কার্বন রয়েছে, এখানে বন্ড দিয়ে কে রয়েছে, কার্বন রয়েছে। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল? এইবারে এইবারে দেখো এখানে ডাবল বন্ড রয়েছে, মিটে গেল। এবার দেখো আর তো কেউ নেই, আমি কি বললাম কার্বনকেও যেরকম দেখানো হয় না, হাইড্রোজেনকেও দেখানো হয় না, অন্য কোনো গ্রুপ ট্রুপ থাকলে সেটা দেখানো হতো, কিছু দেখানো নেই মানে বাকি আর যে আছে ভ্যালেন্সি ফিল আপের জন্য সে হচ্ছে অনলি হাইড্রোজেন। এখানেই যখন আমরা প্রত্যেকটা কার্বন কার্বন এক বন্ধন দেখি তখন আমরা তাদেরকে কি বলি, অ্যালকেন, এন, এন প্রত্যয়টা আইইউপিএসি তে আমরা লিখে থাকি অ্যালকেন, দ্যাট ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সম্পৃক্ত। আর অসম্পৃক্ত যখন, তখন কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যখন উপস্থিত থাকবে তখন অ্যালকিন অ্যালকাইন এরা আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত। এবার এর বাকি হাত ফিল আপ করবে, একটা হাত অলরেডি ডান, তাহলে বাকি তিনটে হাইড্রোজেন, এই কার্বনের তিনটে হাত ডান, একটা হাইড্রোজেন, এর তিনটে হাত ডান, একটা হাইড্রোজেন, এর দুটো হাত ডান, দুটো হাইড্রোজেন, এর দুটো হাত ডান, দুটো হাইড্রোজেন, এর চারটে হাত হয়ে গেছে, এর এখানে একটা বাকি কারণ তিনটে এখানে হয়ে গেছে। এইবারে যখন তোমাকে বলছে এখানে হাইব্রিডাইজেশন লেখো, তাহলে দেখো এই কার্বনটা কি, এবারে নিজেরা কাউন্ট করে লিখতে পারবে, এটা sp3 চারটেই সিগমা, এই কার্বনও চারটেই সিগমা, এই হাইড্রোজেন আর এই তিনটে, তাহলে এটাও sp3, এই কার্বনও চারটেই সিগমা sp3, এই কার্বন এখানে সিগমা, এখানে একটা সিগমা দুটো পাই, দুটো সিগমা দুটো পাই, তাহলে sp, এও তাই দুটো সিগমা দুটো পাই, এদিকে একটা সিগমা এদিকে একটা সিগমা আর দুটো পাই, তাহলে sp। এখানে দেখো এই কার্বনটা এদিকে একটা সিগমা আর এখানে একটা সিগমা একটা পাই, তাহলে এটা sp2 হয়ে যাবে, এই কার্বনটাও একইভাবে sp2 হয়ে যায়। তো এইভাবে হাইব্রিডাইজেশন, সিগমা পাই ক্যালকুলেশন, বন্ড লাইন ফর্মুলা, রিপ্রেজেন্টেশন, এগুলোকে দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন, 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন, ঠিক আছে, 1 ডিগ্রি মানে প্রাইমারি তোমরা জানো, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন আর কোয়াটারনারি 4 ডিগ্রি কার্বন। এই কার্বন গুলোকে আমরা কি করে বুঝবো? দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এখানে তোমাকে বলছে, এখানে তোমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারে, আমি এখানে প্রশ্ন করছি, এখানে হাইব্রিডাইজেশন সবারই sp3 হবে প্রত্যেকটা কার্বন, আমি প্রশ্ন করছি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি কার্বন। একটা কার্বন
তার সাথে যদি একটা কার্বনে যুক্ত থাকে তাহলে সে 1 ডিগ্রি। একটা কার্বনের সঙ্গে যদি দুদিকে দুটো কার্বন যুক্ত রয়েছে তার মানে সেটা 2 ডিগ্রি। একটা কার্বন তিনটে কার্বনের সঙ্গে কানেক্টেড সেটা 3 ডিগ্রি। আর একটা কার্বন ম্যাক্সিমাম চারটের সাথেই কানেক্টেড থাকতে পারবে, দ্যাট ইজ 4 ডিগ্রি। আবার 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন যাকে আমরা বলছি 1 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন যাকে আমরা বলছি 2 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন যাকে আমরা বলছি 3 ডিগ্রি হাইড্রোজেন। আর 4 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন কথাটা প্লিজ বলো না, কারণ 4 ডিগ্রি কার্বন মানে তার এই জিনিসটা কি করে হবে, 4 ডিগ্রি কার্বন মানে তার চারটে হাত কমপ্লিট। 4 ডিগ্রি কার্বন মানে তার চারটে হাত কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেখানে আর কোনো হাইড্রোজেন থাকবে না, তাই 4 ডিগ্রি হাইড্রোজেনের কোনো অস্তিত্বই নেই। এবার তুমি এটাতে দেখো, এই কার্বনটা দেখো, এখানে একটা কার্বন আছে, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, এটা 1 ডিগ্রি। এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, এখানে একটা আর এখানে একটা, তাহলে এটা 2 ডিগ্রি। এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে কার্বনের সঙ্গে যুক্ত, দ্যাট ইজ এটা 4 ডিগ্রি কার্বন। এই কার্বনটা একটা আর দুটো কার্বনের সঙ্গে যুক্ত 2 ডিগ্রি। এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত 1 ডিগ্রি। এই কার্বনটা একটা আর দুটো কার্বনের সঙ্গে যুক্ত 2 ডিগ্রি। এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত 1 ডিগ্রি। এই কার্বনটা একটা আর দুটো কার্বনের সঙ্গে যুক্ত, দ্যাট ইজ 2 ডিগ্রি। এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, দ্যাট ইজ 1 ডিগ্রি। তাহলে কতগুলো 1 ডিগ্রি কার্বন আছে, 1 2 3 4, তাহলে 5খানা রয়েছে 1 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি 1 2 3 4, আচ্ছা 5টা কোথায় পেলাম, 1 2 3 4, 4 হঠাৎ করে হয়ে গেল 5, এরকম ব্যাপার। তাহলে আমি এখানে আলাদা করে লিখি, 1 ডিগ্রি কার্বন রয়েছে 4টে, 2 ডিগ্রি কার্বন রয়েছে 1 2 3 4 4টে, 3 ডিগ্রি কার্বন এখানে নেই 0, আর 4 ডিগ্রি কার্বন এখানে রয়েছে, দেখো 4 ডিগ্রি কার্বন এখানে রয়েছে একটা। টোটাল কার্বন 1 2 3 4 5 6 7 8 9, 4 4 8 8 9 মিলে গেল, জাস্ট রিচেক কর আর কিছুই না। এইবারে তোমাকে যদি 1 ডিগ্রি হাইড্রোজেন বলে, তাহলে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে দেখো, যখন আর কোনো গ্রুপ নেই, অনলি হাইড্রোকার্বন আমরা দেখছি, কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে, তাহলে 1 ডিগ্রি কার্বন মানে সে প্রান্তের কার্বন হবে, তার সাথে অবশ্যই করে 3টে হাইড্রোজেন থাকবে, কারণ ভ্যালেন্সি চার্ট ফিল আপ করতে হবে। তাহলে একজনের সঙ্গে 4টে, তাহলে 4 জনের সঙ্গে 4 3 12, একজনের 1 ডিগ্রি কার্বনে 3টে হাইড্রোজেন, 3 3 6 3 9 আর 3 12। 2 ডিগ্রি কার্বনের সঙ্গে আর কেউ নেই মানে দুটো হাইড্রোজেন থাকবে, এই একটা এই একটা, প্রত্যেক ক্ষেত্রেই তাই। তাহলে 4টে 2 ডিগ্রি কার্বন মানে 4 2 8টা 2 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে। 3 ডিগ্রি কার্বন নেই তো হাইড্রোজেনের গল্প নেই, 4 ডিগ্রি কার্বন থাকলেও কখনোই 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না। তাহলে এইভাবে জিনিসগুলোকে করে নিতে হবে বেসিক ইন্ট্রোডাকশন হিসেবে। নেক্সট আমরা চলে যাব IUPAC। চলো আমি এই জায়গাটা একটুখানি লিখে দিই হেডিং হিসেবে, যে প্রথমে আমরা একটুখানি বেসিক ইন্ট্রোডাকশন দেখলাম, বেসিক ইন্ট্রোডাকশন দেখলাম, এরপর আমরা চলে যাচ্ছি IUPAC নামকরণে, IUPAC নামকরণে চলে গেলাম। আচ্ছা, এখানে নামকরণ লেখার একটা ফরম্যাট আমি বলে দিই, সেটা হচ্ছে শব্দমূল বা ওয়ার্ড রুট অবশ্যই লিখতে হবে। ওয়ার্ড রুট বা এটাকে কি বলা হয়, শব্দমূল বলা হয়। যেটা কিসের জন্য লেখা হয়, কি বোঝানো হয়, যেটা বোঝানো হয় যে কতগুলো কার্বন পরমাণু মূল কার্বন শৃঙ্খলে রয়েছে, কার্বন পরমাণুর সংখ্যা। যেহেতু এটা রিভিশন ক্লাস তাই অলরেডি তোমাদের ব্যাপারটা সম্পর্কে ধারণা রয়েছে, তাই রিভিশন করানোর জন্য কিন্তু এই ক্লাসটা তোমরা করো। যদি একদম না পড়ে থাকো তাহলে ডিটেলস লেকচার দেখতে হবে, সেটাও তোমরা PW বাংলাতেই পেয়ে যাবে, ঠিক আছে। এবার শোনো, ওয়ার্ড রুট শব্দমূল, কতগুলো কার্বন পরমাণু মুখ্য একটা প্যারেন্ট কার্বন চেন, আমাদেরকে মেন কার্বন চেন বাছাই করে নিতে হবে। যখন কোনো ফাংশনাল গ্রুপ থাকবে না, অনলি যদি আমি বলি স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকেন দিয়েছে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস মানে দীর্ঘ কার্বন শৃঙ্খলটাকে বাছাই করে নিতে হবে, তাতে নাম্বারিং করতে হবে। কোনো ব্রাঞ্চিং থাকলে সেই ব্রাঞ্চিং যে কার্বনে যুক্ত সেই কার্বনকে প্রায়োরিটি দিতে হবে যাতে সে কম সংখ্যা পায়। এবার যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড মাল্টিপল বন্ডের কেস থাকে তাহলে মাথায় রাখতে হবে
মুখ্য কার্বন শৃঙ্খলকে মাল্টিপল বন্ডকে তো রাখতেই হবে, সেক্ষেত্রে সেটা দীর্ঘতম নাও হতে পারে। যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে, ভেরি ইম্পর্টেন্ট, ফাংশনাল গ্রুপের কার্বনকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে। যদি সেটা কার্বন কন্টেনিং টার্মিনাল ফাংশনাল গ্রুপ হয় তবে তার কার্বনই নাম্বার 1 পাবে। যদি কার্বন কন্টেনিং নন টার্মিনাল হয় লাইক কিটো গ্রুপ, তাহলে সে মাঝামাঝি যে জায়গাতেই থাকুক তার কার্বনকে মিনিমাম নাম্বার দেওয়ার চেষ্টা করতে হবে। সেই অনুযায়ী তোমাকে ডান দিক থেকে না বাম দিক থেকে, কোন দিক থেকে নাম্বারিং সেটা বুঝে নাম্বারিং করতে হবে। এবার সেই নাম্বারিং অনুযায়ী কার্বন পরমাণুর সংখ্যা তুমি যা পাচ্ছ সেই জায়গা থেকে তুমি ওয়ার্ড রুট লিখতে পারবে। যেরকমটা আমি বলছি, কার্বন পরমাণুর সংখ্যা যখনই হচ্ছে 1 তখন আমরা বলছি যে যখনই কার্বন পরমাণুর সংখ্যা 1 তখন আমরা ওয়ার্ড রুট হিসেবে ব্যবহার করব মিথ, 2 হলে আমরা ব্যবহার করব ইথ, 3 হলে আমরা ব্যবহার করব প্রোপ, 4 হলে আমরা ব্যবহার করব বিউট, 5 হলে আমরা ব্যবহার করব পেন্ট, 6 হলে আমরা ব্যবহার করব হেক্স, 7 হলে আমরা ব্যবহার করব হেপ্ট, 8 হলে আমরা ব্যবহার করব অক্ট, 9 হলে নন এবং 10 হলে ডেক। ঠিক আছে, এই হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী আমরা ওয়ার্ড রুট অর্থাৎ শব্দমূল ব্যবহার করব। এবার এই ওয়ার্ড রুটের পরে আমরা প্রত্যয় লিখব। এখানে দু ধরনের, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি সাফিক্স বলছি, হ্যাঁ, প্রাইমারি সাফিক্স যেটা কি বোঝানো হয়, যেটা হচ্ছে কার্বন কার্বন লিঙ্কেজ কি রয়েছে, মানে সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেই অনুযায়ী কার্বন কার্বন লিঙ্কেজ। কার্বন কার্বন লিঙ্কেজের মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো দেখো যদি কার্বন কার্বন এক বন্ধন হয় তাহলে আমরা এন প্রত্যয় ব্যবহার করব, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে ইন প্রত্যয় ব্যবহার করব, কার্বন কার্বন ত্রিবন্ধন হলে আইন প্রত্যয় ব্যবহার করব। যেরকমটা আমরা লিখে থাকি ওয়ার্ড রুটকে আমি যদি ইন জেনারেল অ্যালক বলি, অ্যালক, তার সাথে এন যোগ করলে অ্যালকেন, তার সাথে ইন যোগ করলে অ্যালকিন, তার সাথে আইন যোগ করলে অ্যালকাইন। ঠিক আছে, এবার এই দুটো জিনিস থাকবেই থাকবে, মানে তোমাকে যখন নামকরণ দিচ্ছে সেখানে কি লিঙ্কেজ রয়েছে, কিছু না হোক এক বন্ধন তো রয়েছে, ওয়ার্ড রুট কতগুলো কার্বন, সুতরাং এই দুটো জিনিস ম্যান্ডেটারি থাকবে। এইবারে আরো কিছু জিনিস হতে পারে, যেরকমটা ধরি যখন কোনো প্রধান কার্যকরী গ্রুপ থাকবে, একজন থাকলে সেই প্রধান, দুজন থাকে একজন প্রধান হয়ে যায় একজন অপ্রধান হয়ে যায়। কিভাবে হয় তার জন্য আমি টেবিলটা দেখাবো। ঠিক আছে, তো আমি প্লাস দিয়ে আগে লিখি যে এখানে সেকেন্ডারি সাফিক্স হিসেবে লিখতে হবে। কাকে লিখবে তোমরা, না প্রধান কার্যকরী গ্রুপ হিসেবে যে থাকবে, যখন একজন থাকবে তখন সেই প্রধান, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, সংক্ষেপে আমরা পিএফজিও লিখে থাকি, এই প্রধান কার্যকরী গ্রুপ, দ্যাট ইজ পিএফজি। এবার দেখো যদি দুজন থাকে তখন প্রায়োরিটি দেখতে হবে। কোন টেবিলটার কথা বলছি, এই টেবিলটার কথা বলছি, এই টেবিলটার কথা বলছি যেখানে গ্রুপগুলোকে সাজানো রয়েছে পর পর প্রায়োরিটি অনুযায়ী। প্রধান কার্যকরী গ্রুপ হিসেবে যখন ব্যবহার হবে, দেখো একটা থাকলেও এই নামগুলোই হবে, যদি অনলি একজন থাকে তাহলে এই নামগুলোই হবে। আর যদি এরকমটা হয় ধরো এই গ্রুপটাও রয়েছে এই গ্রুপটাও আছে, তখন তুমি কি করবে, তখন দুটো ফাংশনাল গ্রুপ যদি থাকে তখন একজন প্রধান হয়ে যাবে, মানে একের বেশি থাকলেই একজন প্রধান হবে আর একজন অপ্রধান হয়ে যাবে, একজন সিনিয়র তো একজন জুনিয়র। এবারে সেইটা তুমি বুঝবে এই টেবিলটা থেকে, এটা টেবিলটা পরপর পরপর প্রায়োরিটি ওয়াইজ সাজানো হয়েছে, উপরে যে রয়েছে তার প্রায়োরিটি বেশি, তুলনামূলক নিচে যে রয়েছে তার প্রায়োরিটি কম। আবার এই দুটোর মধ্যে এটার প্রায়োরিটি যখনই তুমি বেশি পাচ্ছ তার মানে এ প্রধান, তাই এর যখন আমরা প্রত্যয় লিখবো মানে এর ক্ষেত্রে আমরা এই ওইক অ্যাসিড ব্যবহার করব। অটোমেটিক এই গ্রুপটা যখন অপ্রধান হয়ে গেল তখন তার যে নাম সেটা আর প্রধান হিসেবে লেখা হবে না, অপ্রধান হিসেবে তার যেটা ব্যবহার করা হয়, ফরমাইল বা অ্যালডিহাইড গ্রুপ যখন থাকে অপ্রধান হিসেবে তখন অক্সো সেখানে লেখা হয়ে থাকে, অ্যালডো লেখা হয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক, এবার গল্পটা হচ্ছে যে যখনই সে অপ্রধান হিসেবে আসছে তখন সে প্রেফিক্স হিসেবে সেটা আগে চলে যায়। এক্সাম্পল আমি দেখাবো। আবার ধরো এই গ্রুপটা নয়, এই গ্রুপটা আর এই গ্রুপটা আছে, তাহলে এখন কিন্তু এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে সিএইচও গ্রুপটা প্রধান হয়ে গেল, তাহলে তার জন্য অ্যাল ব্যবহার করা হবে, আর কিটো গ্রুপটা তখন অপ্রধান, তার জন্য অক্সো। অক্সোটা কাকে বোঝায়,
শুধুমাত্র ডাবল বন্ড ওটাকে, মানে কার্বনটাকে, কিটোর কার্বনটা নাম্বারিং হয়েছে কিন্তু অপ্রধান হিসেবে যাচ্ছে, তাই ডাবল বন্ড ওটা বোঝানোর জন্য অক্সো, বা অনেক জায়গায় কিটো লেখা হয়ে থাকে। এবার দেখো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তাহলে এই প্রায়োরিটি অর্ডারটা পরপর দেখে রাখতে হবে। এই অনুযায়ী আমি তোমাদের বোঝানোর জন্য আরো সুবিধার্থে এইখানে লিখে রেখেছি। এটা কি, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপগুলোর প্রায়োরিটি অর্ডার পরপর লেখা আছে। তোমাকে শুধু দেখতে হবে যে কে কে আছে, তারা এই অর্ডার অনুযায়ী কে আগে কে পর। এবং এটা বোঝার পরে যখন তুমি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপকে পেয়ে যাচ্ছ, তখন তার কার্বনকেই তুমি নাম্বার 1 করবে যদি সেটা টার্মিনাল হয়। দেখো ফাংশনাল গ্রুপ অনেক রকমের রয়েছে, যেরকম ধরো COOH, COCl, CONH2, তারপরে হচ্ছে CHO, কিটো, কিটোটাকে আমি এখানে লিখছি না, এই অবধি আমি লিখলাম জাস্ট বোঝানোর জন্য। CN এটাও লেখা যেতে পারে, তুমি দেখলেই বুঝতে পারবে। এস্টার গ্রুপ রয়েছে COR, এইগুলো কি, এগুলো কি আরো রয়েছে, এই যে COR এর কথা আমি বললাম, এখানে আর লেখার জায়গা নেই, যাই হোক। এরা হচ্ছে চলো এখানটা লিখে দিচ্ছি, COOH, COR, যে যে জায়গায় তুমি পাচ্ছ কার্বন রয়েছে, ফাংশনাল গ্রুপে কার্বন রয়েছে ইত্যাদি, ঠিক আছে, যেখানে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ এবং দেয়ার টার্মিনাল, এরা টার্মিনালেই থাকবে, প্রান্তে, তখন এদের কার্বনকে তোমাকে নাম্বার 1 দিতেই হবে। এবং তুমি যখন বিচার করছো কে বেশি প্রায়োরিটি পাবে, যে বেশি প্রায়োরিটি পেলো সে যদি এইগুলোর মধ্যে কেউ হয়, তাহলে তার কার্বন কি 1 দেবে। কিন্তু দেখো যখন কিটো থাকবে না, কিটো ডিফারেন্ট, কিটো গ্রুপে দুটো মিথাইল গ্রুপ রয়েছে, মানে এ কোনোদিনই টার্মিনালে থাকবে না। সুতরাং চেষ্টা করতে হবে ওর কার্বনকে মিনিমাম নাম্বার দেওয়ার। তো এই জায়গাগুলো ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো মাথায় রাখতে হবে। চলো ফিরে যাই এইটাতে। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যে 4টা দেওয়া রয়েছে তাতেই লেখা রয়েছে, তবুও আমি একটু বোঝানোর জন্য এখানে কিছু লিখছি। যেমন ধরো তোমার রয়েছে OH গ্রুপ, যদি একজন থাকে সেই প্রিন্সিপাল, OH গ্রুপের জন্য আমরা অল প্রত্যয় ব্যবহার করব, কারণ এটা অ্যালকোহল শ্রেণী পাবো। যখন অ্যালডিহাইড গ্রুপ রয়েছে তার জন্য আমরা অ্যাল প্রত্যয় ব্যবহার করব। যখন কিটো গ্রুপ রয়েছে তার জন্য আমরা ওন প্রত্যয় ব্যবহার করব। যখন কার্বক্সিল গ্রুপ রয়েছে তখন কার্বক্সিলিক অ্যাসিড, যার জন্য আমরা ওইক অ্যাসিড ব্যবহার করব। যখন এস্টার গ্রুপ রয়েছে তার জন্য অ্যালকিল অ্যালকানোয়েট এইটা ব্যবহার করা হয়। অ্যালকিল আমরা এইভাবে লিখি ডট 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 ওয়েট, কেন এরকমটা লেখা হচ্ছে, এই অ্যালকিলটা কোথা থেকে আসবে, এই যে অ্যালকিলটা সেটা এস্টারের এই অ্যালকিলটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা ইথাইল মিথাইল যাই গ্রুপ থাকবে। আর বাকি সিম্পল নাম করে আমরা একটা ওয়ার্ড রুট বসাবো, তারপরে সেটা যদি প্রত্যেকটা মেন যে প্রাইমারি সাফিক্স হিসেবে যদি এন আসে তাহলে অ্যালকেন, তার সাথে ওয়েট, আর লাস্টে ওই ইটা বাদ দেওয়া হবে। যখনই এই AEIOU বা ওয়াই থাকবে, ইনের পরে যদি আইনও বসাতে হয় তাহলে ওই লাস্টের আগে যে লাস্টে ইটা রয়েছে সেটাকে অমিট করতে হবে। তো আমি এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। এবং এখানে আমি কয়েকটা এক্সাম্পলই শুধুমাত্র দিলাম, ডট 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 করে দিলাম, ঠিক আছে। এইবারে আগে চলে এসো, এগুলো সাফিক্স যারা পরে বসবে, আগে আসবে সেকেন্ডারি প্রেফিক্স, প্রেফিক্স যারা আগে বসবে, ঠিক আছে। সেকেন্ডারি প্রেফিক্স যেটা কোন ক্ষেত্রে বসানো হয়, যখন সাইক্লিক কম্পাউন্ড, সেক্ষেত্রে প্রেফিক্স হিসেবে সাইক্লো কথাটা ব্যবহার করা হয়। সুতরাং সাইক্লিক না দিলে এটার কোনো দরকার নেই। যেমন ফাংশনাল গ্রুপ যদি না দেয়, যদি শুধুমাত্র ডাবল বন্ড ট্রিপল বন্ড বা কিছু এমনি ব্রাঞ্চিং থাকে, তাহলে এই দুটো লাগবেই, এইটা সবসময় এটা সবসময় লাগবে। ফাংশনাল গ্রুপ না থাকলে এটা লাগবে না, থাকলে লাগবে। সাইক্লোটা ডিফারেন্ট একদম সাইক্লিক হলে তখন, প্লাস তার সাথে আমরা কি লিখবো, তার আগে আমি বসাচ্ছি, এখানে আমরা কি বসাচ্ছি, দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট, এটা হচ্ছে 1 ডিগ্রি প্রেফিক্স, এটাকে 1 ডিগ্রি করো, এটাকে 1 ডিগ্রি করো, এটাকে 1 ডিগ্রি করো। তার আগে হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স, সেকেন্ডারি প্রেফিক্স মাথায় রাখতে হবে 1 ডিগ্রি প্রেফিক্সটা সব সময় লাগবে না, 2 1 2 1 ওয়ার্ড রুট 1 2 এইভাবে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এই যে সেকেন্ডারি প্রেফিক্স, সেকেন্ডারি প্রেফিক্সের কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, যখন কোনো প্রতিস্থাপক গ্রুপ বা কোনো পার্শ্ব শৃঙ্খল ব্রাঞ্চিং সাইড চেন, এই সমস্ত ক্ষেত্রে সেকেন্ডারি প্রেফিক্সকে লেখা হয়ে থাকে। কি লেখা হয়ে থাকে, কিরকম ব্যাপার, যেমন ধরো রয়েছে কোনো হ্যালোজেন, হ্যালোজেন ধরো ফ্লুরিন রয়েছে, তাহলে তার জন্য ফ্লুওরো। তারপর ধরো ব্রোমিন রয়েছে, ক্লোরিন রয়েছে, ঠিক আছে, ক্লোরো।
ব্রোমিনের জন্য ব্রোমো, আয়োডিনের জন্য আয়োডো। কোনো অ্যালকিল গ্রুপ যদি থাকে CH3 গ্রুপ মিথাইল, C2H5 গ্রুপ ইথাইল, OR অ্যালকক্সি গ্রুপ যদি থাকে OCH3 রয়েছে মিথক্সি, OC2H5 রয়েছে ইথক্সি অ্যান্ড সো অন। ঠিক আছে, এই কয়েকটা আমি এখানে দেখিয়ে দিই। তাহলে আমরা এই যে ফরম্যাটটা পাচ্ছি সেখানে আমরা কি দেখছি, যে এইভাবে পুরো নামটা লেখা হবে। নাম্বারিং এর নিয়ম বলেছি, এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। আর নামটা লেখার জন্য হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে ওয়ার্ড রুট তুমি এই অনুযায়ী দেবে কতগুলো মূল কার্বন শৃঙ্খলে কার্বন রয়েছে, প্রাইমারি সাফিক্স সেখানে লিঙ্কেজ অনুযায়ী দেবে, ফাংশনাল গ্রুপ থাকলে যা যা বললাম সেটা মাথায় রেখে নামটা লিখতে হবে। আর সাইক্লো হলে প্রাইমারি প্রেফিক্স সবসময় এটা লাগবে না, সেকেন্ডারি প্রেফিক্স যদি কোনো ব্রাঞ্চিং প্রতিস্থাপক গ্রুপ কিছু থাকে তাহলে সেক্ষেত্রে লাগবে। পুরো এইটাকে ফলো করে IUPAC নামকরণ করতে হবে। বাকি এই টেবিলগুলো আমি দেখিয়ে দিলাম, এগুলো প্রয়োজনে দেখে দেখে কাজে লাগাতে হবে। যেখানে পর পর প্রায়োরিটি বোঝানো রয়েছে, COOH যার জন্য উইক অ্যাসিড, অপ্রধান হিসেবে কার্বক্সি, সালফোনিক অ্যাসিড, অ্যালকিল ডট 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 ওয়েট ফর এস্টার, তারপরে অ্যাসিড হ্যালাইডের জন্য উইল হ্যালাইড, এখানে হ্যালো কার্বনিল, অ্যাসিড অ্যামাইডের জন্য অ্যামাইড, এখানে কার্বামোইল বা কার্বক্সামাইড, CN এর জন্য নাইট্রাইল, ওখানে সায়ানো, CH এর জন্য অ্যাল, ওখানে হচ্ছে ফরমাইল, এখানে কিটোর জন্য ওন, ওখানে অক্সো, এখানে OH এর জন্য অল, ওখানে হাইড্রক্সি, এখানে রয়েছে SH এর জন্য থায়ল, ওখানে মার্ক্যাপ্টো, NH2 এর জন্য অ্যামিন, ওখানে অ্যামিনো। এই তিনটে সবসময় অপ্রধান হিসেবেই ব্যবহার করা হবে। অ্যালকক্সি যেরকমটা আমরা দেখলাম প্রেফিক্সে চলে যাবে মিথক্সি, ইথক্সি ইত্যাদি। নাইট্রো আর এক্স হ্যালোজেন, যেটা হ্যালো, যেটা ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো আমি বলে দিয়েছি। ওকে, আচ্ছা, যদি ওকে হয়ে গিয়ে থাকে তাহলে এইবারে আমরা চলে যাব এক্সাম্পল প্র্যাকটিসে। দেখো, এক্সাম্পল নিয়ম জানবে, এক্সাম্পল প্র্যাকটিস করবে, এবং এক্সাম্পল প্র্যাকটিস করতে করতে নিয়মগুলো সম্পর্কে আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এটার ক্ষেত্রে সিম্পল এইগুলো, শুধুমাত্র এখানে আমরা অ্যালকেনি দেখছি, যেখানে শুধুমাত্র ব্রাঞ্চিং হিসেবে একটা করে গ্রুপ অ্যালকিল গ্রুপ রয়েছে। দেখো, তুমি এখন ভাবো কোন দিক থেকে নাম্বারিং করবে, অবশ্যই বাম দিক থেকে নাম্বারিং করবে। 1 2 3 4 5 6, কারণ ডান দিক থেকে এলে 1 2 3 4, 4 এতে এসে তুমি প্রথম একটা ব্রাঞ্চিং পাচ্ছ, তো তোমাকে মিনিমাম নাম্বার দিতে হবে এবং মুখ্য কার্বন শৃঙ্খলকে দীর্ঘতম কার্বন শৃঙ্খল রাখতে হবে যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস থাকবে। তাহলে এইটাই হচ্ছে মুখ্য কার্বন শৃঙ্খল, যেখানে দীর্ঘতম কার্বন শৃঙ্খল, এবং এখানে 2 নম্বরে রয়েছে মিথাইল আর 3 নম্বরে রয়েছে ইথাইল। ঠিক আছে, এবারে তুমি আগে নাম লেখার সময় মাথায় রাখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারকে ফলো করতে হবে। কি করতে হবে? অ্যালফাবেটিক্যাল অর্ডারকে ফলো করতে হবে। আর একটা জিনিস আমি এখানে লিখে দিচ্ছি, সেটাও মাথায় রাখবে। আচ্ছা চলো, এই পেজটা না নিয়ে আমি যেখানে এইটা লিখলাম সেখানেই আমি বলে দিই, তাহলে একটা পেজেতেই তোমাদের এই দুটো জিনিস থাকবে। আচ্ছা, এইখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, একে সবসময় প্রায়োরিটি দেবে। যখন তোমার কাছে এরকম কোনো এক্সাম্পল হাজির হবে যেখানে ফাংশনাল গ্রুপও রয়েছে, মাল্টিপল বন্ডও রয়েছে, তারপর তোমার ব্রাঞ্চিকও রয়েছে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপও রয়েছে, তুমি বুঝেই পাচ্ছ না কাকে প্রায়োরিটি দেবে, কোন দিক থেকে নাম্বারিং করবে, তখন আগে কাকে দেখবে? প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তাকে প্রায়োরিটি দেবে। তারপরে তুমি মাল্টিপল বন্ডসকে খেয়াল করবে, দেন মাল্টিপল বন্ডস, তারপরে কি করবে? তারপরে তুমি দেখবে নাম্বার অফ কার্বন অ্যাটমস। দেখো, আগে তো তোমাকে মুখ্য কার্বন চেনটাকে বাছাই করতে হবে, তারপর নাম্বারিং করে নাম লিখতে হবে। তারপরে তুমি কি করবে? যে নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস, ঠিক আছে, মোর নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস যেখানে রয়েছে, মোর নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস, দেন হচ্ছে লোয়েস্ট লোক্যান্ট, লোয়েস্ট সেট অফ লোক্যান্টও লিখতে পারো, আর তারপরে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, এটাকে খেয়াল রেখে এগোতে হবে। আচ্ছা, এখানে এবার দেখো, এবার এটাতে তো বাছাই করে নাম্বারিং হয়ে গেছে, কিন্তু নাম লেখার সময় মাথায় রাখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। আর সেই কারণে আমরা আগে
এম নয়, আগে ই দিয়ে শুরু, এই জন্যই আমি ইংরাজিতে লিখছি। তোমরা চাইলে বাংলায় লেখো, কিন্তু নিয়ম জানার জন্য ইংরাজি অক্ষরে কি রয়েছে সেটা মাথায় রাখতে হবে। ইথাইল অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আগে আসে, তাই আমরা যতই এটা 3 ইথাইল হোক, নাম্বার দেখলে হবে না, ইথাইলের ই আগে আসে, তাই এটা হয়ে যাচ্ছে 3 ইথাইল। তারপরে হয়ে যাচ্ছে 2 মিথাইল। নাম, এই নাম্বার আর অক্ষরের মাঝে হাইফেন দিতে হবে। দুটো সংখ্যা, সংখ্যা পাশাপাশি থাকলে তাদের মাঝে কমা দিতে হয়। 3 ইথাইল 2 মিথাইল, 6টা কার্বন, তার কারণে এটা হেক্স এবং এক বন্ধনে রয়েছে, তাই হেক্সেন। 2 নম্বরে দেখো, এখন তুমি দেখছো এদিক থেকে এলেও 2 মিথাইল, এদিক থেকে এলেও 2 মিথাইল, কিন্তু এখানে দুটো মিথাইল রয়েছে। দেখো আমি যা যা লেখালাম সেই অনুযায়ী আমি এখনো ফাংশনাল গ্রুপ, মাল্টিপল বন্ড কিছুই দেখাই। নাম্বার অফ কার্বন অ্যাটমসকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, এবং আরো যাকে দিচ্ছ তুমি কার্বন অ্যাটম অনুযায়ী, তুমি যখনই দেখছো সেম টাইপের হচ্ছে, তখন তুমি কোনটা দেখবে, যে মোর নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। তুমি এদিক থেকে এলে একটা মিথাইলকে 2 পাচ্ছ, এদিক থেকে এলে দুটো মিথাইলকে পাচ্ছ, তো অবভিয়াসলি ডান দিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5। তাহলে এখানে 4 মিথাইল আর 2 দুটো মিথাইল, ঠিক আছে। তাহলে এই যে লোয়েস্ট লোকান্ট, এটাও এই কনসেপ্টটাও এখান থেকে তুমি অ্যাপ্লাই করো। এদিক থেকে এলে কি পেতে, 1 2 3 4, 2 4 দুটো মিথাইল 2 4 4, আর এদিক থেকে এলে তুমি পাচ্ছ 2 2 4। তাহলে লোয়েস্ট সেট অফ লোক্যান্টের কথা যখন বলা হচ্ছে এইটা, এইটা নয়। এইবারে আমরা কি লিখছি, যে 2 2 4 টোটাল 3টে পজিশন মেনশন হয়েছে, তিনটেই সেম গ্রুপ আছে, তাই জন্য একসাথে মেনশন হয়েছে। আলাদা হলে এরম হতো, ধরো কোনোটা ইথাইল কোনোটা মিথাইল, তখন তার সংখ্যাটা তার নামের আগে লিখতে হতো। এখানে তিনটেই মিথাইল, তো 2 2 4 ট্রাই মিথাইল, আর এখানে 5টা কার্বন, সেই কারণে এটা পেন্টেন। 3 নম্বরে দেখো কি হচ্ছে, 3 নম্বরে যেটা হচ্ছে, এদিক থেকে এলেও 3 নম্বরে মিথাইল, এদিক থেকে এলেও 3 নম্বরে ইথাইল। তাহলে সেম যখন, তখন তুমি কি করবে, সবকিছুই যখন সেম, তখন তোমাকে মাথায় রাখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মাথায় রেখে তুমি ইথাইল আর মিথাইলের মধ্যে ইথাইলকে প্রায়োরিটি দেবে। তাহলে 1 2 3 ডান দিক থেকে নাম্বারিং করলে 3এতে ইথাইল, বাম দিক থেকে করলে তোমার হচ্ছিল 3এতে মিথাইল। ডান দিক থেকে ইথাইলকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তাই 1 2 3 4 5 6 7। এবার তুমি লেখো 3 5 দুটোতেই মিথাইল, না আলাদা গ্রুপ, তাহলে আলাদা আলাদা করে লেখো। 3 ইথাইল, দেন 5 মিথাইল, 3 ইথাইল 5 মিথাইল হেপটেন। এবারে 4 নম্বরটা দেখো, এখানে প্রথমে মুখ্য কার্বন শৃঙ্খলটা বাছাই করতে হবে। দেখো এইটাকে করলে, এইটাকে যদি তুমি করো তাহলে 1 2 3 4 5, কিন্তু তুমি একটু লক্ষ্য করো, এইটাকে যদি তুমি করো তাহলে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6। সুতরাং এইটা হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল, এটা হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল, যাকে আমরা মুখ্য কার্বন শৃঙ্খল হিসেবে বাছাই করছি, মেন কার্বন চেন। এইবারে কোন দিক থেকে তুমি নাম্বারিং করবে, এদিক থেকে 3 মিথাইল, এদিক থেকে এলে 2, তাহলে অবভিয়াসলি আগে যাকে পাচ্ছি সেই দিক থেকে নাম্বারিংটাই সঠিক হবে। 1 2 3 4 5 6। 3 নম্বরে ইথাইল রয়েছে, 4 নম্বরে মিথাইল, 2 নম্বরেও মিথাইল। তাহলে দেখো 3 নম্বরে ইথাইল রয়েছে, আর 2 আর 4এতে দুটো মিথাইল রয়েছে, 2 4 ডাই মিথাইল রয়েছে, আর 6টা কার্বন, সেই কারণে হেক্স, হেক্সের পরে আমরা ওয়ান রুটের পরে আমরা প্রাইমারি সাফিক্স হিসেবে এন বসিয়ে দেব। বোঝা গেল? দাঁড়াও, এখানে আরেকটা মিথাইল আছে না, আরেকটা মিথাইল, এই যে 3 নম্বরে আরেকটা মিথাইল আছে, তাহলে 2 3 4 ট্রাই মিথাইল হয়ে যাবে। 2 3 4 2 3 4, আসলে এত কিছু বক্স করে দিয়েছি তো ওই জন্য ওটাকে ধরা হয়নি প্রথমে। তাহলে 3টে, তাহলে ট্রাই মিথাইল, ঠিক আছে। চলো পরের পেজে চলো, আরো কিছু এক্সাম্পল আমরা দেখবো। এবার মাল্টিপল বন্ড রয়েছে, দেখো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দুটোই রয়েছে। তো একজন থাকলে, এইটা যেমন একজন আছে, তাতে তুমি একেই প্রায়োরিটি দিবে। আগে যদি এইটা করো, দেখো এদিক থেকে এলে অনেক দূরে, তাহলে এদিক থেকে আনবে। মাল্টিপল বন্ডকে মূল কার্বন শৃঙ্খলে রাখতেই হবে। এবার সেই অনুযায়ী এদিক থেকে 1 2, এইবারে তুমি এইদিকে এলেও যা, ওদিকে গেলেও তাই, তাহলে 1 2 3 যেদিকে খুশি যাও, 4 5 6 5 6 যেদিকে খুশি যাও, অসুবিধা নেই। মাল্টিপল বন্ডকে রেখে তুমি এবার দীর্ঘতমটা নাও, কিন্তু তাকে না রেখে নয়।
তাহলে এবার 3 তে মিথাইল রয়েছে, 4 এতে ইথাইল রয়েছে, তাহলে অবশ্যই ইথাইল আগে বসবে, 4 ইথাইল 3 মিথাইল। এবারে 6টা কার্বনের জন্য হেক্স, 2 নম্বরে ডাবল বন্ড আছে, তার মানে এদিক থেকে আসছে, তাহলে 2 ইন, ডাবল বন্ডের জন্য ইন। দুটো যখন থাকবে, যাকে আগে পাবে তাকে প্রায়োরিটি দেবে। তাহলে এদিক থেকে এলে 2 এদিক থেকে এলে একই, অবশ্যই এদিক থেকে নাম্বারিং করবে, 1 2 3 4 5 বন্ড লাইনে লেখা আছে, বুঝতে পারছো কার্বন কোথায় আছে। এবারে দেখো পেন্ট, ইনকে আগে বসাতে হবে, আইনের আগে ইন বসবে, তাহলে পেন্ট 3 ইন আর 1 এ আইন। এবং এই যে আমি কি বললাম, আইনের আগে ইন যখন বসছে তখন এই ইটাকে কেটে দিতে হবে, লাস্টের ইটা বাদ চলে যাবে, পেন্ট 3 ইন 1 আইন। হ্যাঁ, আমি একসাথে লিখে দিচ্ছি, পেন্ট 3 ইন 1 আইন, আমি বোঝানোর জন্য কেটে দেখালাম। এই এক্সাম্পলটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওখানে আমি কি বললাম, যাকে আগে পাবে সে তাকে প্রায়োরিটি দাও, তাই ট্রিপল বন্ডের দিক থেকে নাম্বারিং হয়েছে। এখানে কিন্তু 1 নম্বরে ডাবল, 1 নম্বরে ট্রিপল, তখন তুমি কাকে প্রায়োরিটি দেবে? যখন এই রকম কেস হয়ে যাবে তখন ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে, এটা মাথায় রাখবে। না হলে যে কোনো একজনকে পাচ্ছ, যাকে আগে পাচ্ছ তাকে প্রায়োরিটি দাও। দুটোই যদি 1 নম্বরে পাচ্ছ, দুটোই যদি সেম পজিশন হয়, সেম লোকেশন হয়, তাহলে ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। একে ডাবল বন্ড, একে ট্রিপল বন্ড, ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, তাই এইটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে এটা হয়ে যাচ্ছে পেন্ট 1 ইন, এদিক থেকে যাচ্ছ না, 1 ইন আর এদিক থেকে গেলে 4 আইন। জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি আর ইন লিখে ই কাটিনি, একসাথে করে দিয়েছি। আচ্ছা, এইবারে কিছু এক্সাম্পল দেখো, যেখানে দেখো একটা ফাংশনাল গ্রুপ থাকলে তো তুমি পারছো, যেমন ধরো এটাতে একটা ফাংশনাল গ্রুপ আছে, অনলি ওয়ান। তাহলে প্রথম কথা, এইটা কিন্তু মুখ্য কার্বন শৃঙ্খল নয়, মুখ্য কার্বন শৃঙ্খলে তোমাকে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপকে রাখতেই হবে। সুতরাং তোমাকে এইটা মুখ্য কার্বন শৃঙ্খল বাছাই করতে হবে, এবং সেই অনুযায়ী তুমি মুখ্য কার্বন শৃঙ্খলে মেন ফাংশনাল গ্রুপ এইটা, একে 1 করো, কার্বনকে 2 3 4 5 6, 3 এ মিথাইল, 2 এ হচ্ছে ইথাইল, তাহলে 2 ইথাইল, তারপরে হচ্ছে 3 মিথাইল হেক্স এন। দেখো বাকি তো এক বন্ধন, 1 নম্বরে এখানে হেক্সেন যদি লেখো না 1 এল, এই এল এর আগে, এই যে এল এর আগে এই যে ইটা, এটা বাদ হবে, এটাকে একসাথে হেক্সানাল লেখা যেতে পারে, হেক্সান 1 এল, বা হেক্সানাল লিখলেও অসুবিধা নেই, কারণ এল মানে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ একটাই ফাংশনাল গ্রুপ, সে প্রান্তেই থাকবে, সুতরাং তার কার্বনই 1 হবে, তাহলে 2 ইথাইল 3 মিথাইল হেক্সানাল, ঠিক আছে, বা 1 এল লিখলেও কোনো অসুবিধা নেই। যখন দুটো ফাংশনাল গ্রুপ, ওএইচ গ্রুপ আর কিটো গ্রুপ, তখন কে মেন ফাংশনাল গ্রুপ হবে, তার জন্য আমাদের এই টেবিলটা দেখতে হবে। এই যে ওএইচ গ্রুপ রয়েছে, ওই টেবিলটা দেখে, বা এইটা দেখো, একই ব্যাপার, ওএইচ গ্রুপ, আর কে রয়েছে কিটো গ্রুপ, তো কিটো গ্রুপের প্রায়োরিটি বেশি, তুমি চাইলে এই টেবিলটাও দেখতে পারো, অসুবিধা কিছু নেই। এই যে ওএইচ গ্রুপ আর কিটো গ্রুপ, তাহলে মেন ফাংশনাল গ্রুপ কিটো, তার জন্য ওন আসবে, কিন্তু ওএইচ গ্রুপ তখন অপ্রধান, তার জন্য হাইড্রক্সি আসবে, তাহলে এখানে এটা মেন, এটার জন্য ওন আসবে, আর এটা তখন প্রেফিক্স হিসেবে নাম চলে যাবে অপ্রধানের যে নাম, হাইড্রক্সি। এবার লেখো, এবার মেন তুমি বুঝে গেছো, মানে এবার তুমি কোন দিক থেকে নাম্বারিং করবে, মেনকে প্রায়োরিটি দেবে, কাকে প্রায়োরিটি দেবে, ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে প্রায়োরিটি দিতে হয়, ফাংশনাল গ্রুপের কার্বনকে প্রায়োরিটি দিতে হয়, ওএইচ গ্রুপ কার্বন কন্টেনিং নয়, কিন্তু সে যে কার্বনে রয়েছে তাকে প্রায়োরিটি দিতে হয়, কিন্তু এখানে একা নেই যে তুমি একে প্রায়োরিটি দেবে, তাই জন্য এইটা মেন ফাংশনাল গ্রুপ, এই কিটো গ্রুপটা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, বা সংক্ষেপে আমরা কি লিখছি, পিএফজি, প্রিন্সিপাল গ্রুপ। তাহলে একে প্রায়োরিটি দিতে গেলে এদিক থেকে নাম্বারিং এ 3 এ চলে আসবে, এদিক থেকে নাম্বারিং করো 1 2 3 4, তাহলে 4 নম্বরে ওএইচ মানে 4 হাইড্রক্সি, তারপরে হচ্ছে চারটে কার্বনের জন্য বিউটান, অ্যাকচুয়ালি বিউটেন লেখো, ই কেটে দিতে হবে, কারণ 2 নম্বরে হচ্ছে ওন, বিউটান 2 ওন, কিটোর ক্ষেত্রে এখানে তো মেনশন করতেই হবে, ইটাকে কেটে দাও, 4 হাইড্রক্সি বিউটান 2 ওন, ঠিক আছে। যখন আমরা দেখছি এইটা রয়েছে, এখানেও তাই, COOH রয়েছে, CO রয়েছে,
এখন কিন্তু এর জন্য অক্সো লিখতে হবে, কারণ এটা আর প্রিন্সিপাল নয়, এটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, যার জন্য আমরা উইক অ্যাসিড লিখব। তাহলে এবার নাম্বারিং করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে 4 অক্সো। এবারে 5টা কার্বন, তাহলে পেন্টান, আর আমি ই লিখে কাটবো না, উইক অ্যাসিডের আগে ই এমনি কেটে দিতে হবে। পেন্টান 1 উইক অ্যাসিড, বা একসাথে পেন্টানোইক অ্যাসিডও লেখা হয়ে থাকে, পেন্টান 1 উইক অ্যাসিড। ঠিক আছে, মাথায় রাখতে হবে যে ফরম্যাট আমি দিয়েছি সেটা ফলো হচ্ছে কিনা। এটা প্রেফিক্সে গেছে, এটা ওয়ার রুট, এই এনটা এসেছে প্রাইমারি সাফিক্স, এটা সেকেন্ডারি সাফিক্স, ওই ফরম্যাট ফলো করেই হচ্ছে। এখানে যেমন এই ইথাইল মিথাইল এরা সব প্রেফিক্সে গেছে, তারপরে আমরা দেখছি যে ওয়ার্ড রুট, তারপরে এনটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, দেন সেকেন্ডারি সাফিক্স। সুতরাং যে ফরম্যাট আমি দেখিয়েছি ওটাকে ফলো করতে হবে, সাথে যে নিয়মগুলোর কথা বললাম ওগুলোকে মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে। নেক্সট, এইবারে যেটা বলবো সেটা হচ্ছে যে এফেক্ট গুলোর কথা আমরা বলছি সেখানে ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আমরা প্রথম কথা বলবো। ইন্ডাকটিভ এফেক্ট দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। ঠিক আছে, প্লাস আই এফেক্ট কখন দেখায়? যখন কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ ইলেকট্রন সে দিয়ে দিচ্ছে মানে কি, নিজের দিকে চাইছে না, তার মানেই তাকে আমরা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ বলবো। আর মাইনাস আই এফেক্ট দেখাবে যখন সেই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ কিনা ইলেকট্রন বিকর্ষী নয়, এক্ষেত্রে আমরা লিখবো ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ইলেকট্রন আকর্ষী গ্রুপ যখন থাকবে। এবার দেখো ইন্ডাকটিভ এফেক্ট যেটা একটা পার্মানেন্ট এফেক্ট, অবশ্যই এটা স্থায়ী এফেক্ট, পার্মানেন্ট এফেক্ট, এবং এটা উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে এই প্রভাবটা, ইন্ডাকটিভ এফেক্টের যে প্রভাব সেটা কিন্তু ক্রমশ কমতে থাকে। যেরকম যেরকম আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো আমরা যদি অ্যাসিডিটি এক্সপ্লেন করি, ধরো রয়েছে CCl3 COOH, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এখানে রয়েছে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড CHCl2 COOH, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ClCH2 COOH, আর রয়েছে CH3 COOH, অ্যাসিটিক অ্যাসিড। ব্যাপারটা কি হয়েছে, অ্যাসিটিক অ্যাসিড এই যে তিনটে হাইড্রোজেন একটা করে ক্লোরিন দিয়ে রিপ্লেস করা হয়েছে, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে হাইড্রোজেনই রিপ্লেস হয়ে গেছে ক্লোরিন দ্বারা। তোমাকে যখনই কোথাও অ্যাসিডিটি অর্ডার লিখতে বলবে তোমাকে মাথায় রাখতে হবে, দেখো অনেকগুলো এফেক্ট আমরা পরেও পড়বো, এখন আমি শুধু ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বলছি, এখানে ইন্ডাকটিভ এফেক্টটি অ্যাপ্লাই করা যাবে, ওটাই আমরা দেখছি। ক্লোরিন হচ্ছে, দেখো ইলেকট্রোনেগেটিভিটি যখন ডিফারেন্স থাকে, যখন না ধরো কার্বন রয়েছে আর কার্বনের সঙ্গে এমন কোনো গ্রুপ যুক্ত রয়েছে যে গ্রুপটা বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, যদি এই টেনে নেয় তাহলে সে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এই গ্রুপটা যদি বন্ডের ইলেকট্রনকে নিজের দিক থেকে ঠেলে দেয় তাহলে সে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সে কখন হবে, যখন তার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় বেশি হবে, কোনো গ্রুপ রয়েছে তার কোনো অ্যাটম দিয়ে যে কানেক্টেড তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো স্বাভাবিকভাবেই সে দিয়ে দেবে। আর যদি সে দিয়ে দেয় তাহলে সে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে। উইথড্রয়িং গ্রুপ হলে মাইনাস আই দেখাবে, আর ডোনেটিং গ্রুপ হলে প্লাস আই এফেক্ট দেখাবে। এবার এই যে হ্যালোজেন হচ্ছে মাইনাস আই এফেক্ট দেখায়, এবং হ্যালোজেন গুলোর মধ্যে মাইনাস আই এফেক্ট দেখা যায় তার যে অর্ডারটা, এখানেও অনেক গ্রুপ এক্সাম্পল রয়েছে, এখানে হ্যালোজেনের মধ্যে যে অর্ডার, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তাই এর মাইনাস আই বেশি, এবং তড়িৎ ঋণাত্মকতা কমার সাথে সাথে এই হ্যালোজেন গুলোর মাইনাস আই এফেক্টটা কমতে থাকে। তাহলে এখানে তিনটে ক্লোরিন রয়েছে, তিনজনে মিলে টানছে, তার ফলে কি হচ্ছে, ওএইচ বন্ডটা উইক হচ্ছে। অ্যাকচুয়ালি কি কার্বক্সিল গ্রুপের ওএইচ গ্রুপটা যেটা রয়েছে, এই ওএইচ অংশ, সেখানে বন্ডটা উইক হওয়া মানে সে
ইজিলি ব্রেক করবে এবং সহজে H+ দান করতে পারে। অ্যাসিডিটি আমরা কি করে এক্সপ্লেন করি? কোনো অ্যাসিড যতটা সহজে H+ দান করবে তত তার অ্যাসিডিটি আম্লিকতা বেশি হবে। আর তার অ্যাসিডের H+ ডোনেট করার পর যে কনজুগেট বেসটা তৈরি হবে H+ ডোনেশনের পরে, এখানে কি তৈরি হবে? CCl3 C ডাবল বন্ড O মাইনাস, অর্থাৎ এই অ্যানায়নটা আফটার H+ ডোনেশন যেটা পাওয়া যাচ্ছে তার স্টেবিলিটি, এই দুটো ফ্যাক্টর দিয়ে আমরা অ্যাসিডিটি এক্সপ্লেন করি। অ্যাসিড কতটা ইজিলি H+ দিচ্ছে এবং তার কনজুগেট বেসের স্টেবিলিটি। স্বাভাবিকভাবে দেখো, যার কাছে অলরেডি নেগেটিভ থাকে তার দিকে যদি কেউ নেগেটিভ পাঠায় তাহলে সে ডিস্টেবিলাইজ করে, আর যদি কেউ টেনে নেয় তাহলে সে একটুখানি স্টেবিলিটি পাবে। সেইটাই এখানে হচ্ছে। অক্সিজেনের মাথায় নেগেটিভ, আর এখানে তিনটে ক্লোরিন রয়েছে যারা কিনা -I এফেক্টের মাধ্যমে টানছে, তার ফলে এই নেগেটিভ চার্জ ডিলোকালাইজ করছে, অর্থাৎ কনজুগেট বেস স্টেবল হচ্ছে। এই যখনই ক্লোরিন দেখছি আমরা তখনই কিন্তু গল্পটা একই, কারণ ক্লোরিন থাকা মানেই -I দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে -I এফেক্ট যুক্ত গ্রুপের সংখ্যা ইনক্রিজ করছে, যত ইনক্রিজ করবে তত বেশি টানবে, তত ইজিলি H+ ডোনেট হবে, তত ভালো অ্যাসিডিটি দেখাবে। আর প্রত্যেকের কনজুগেট বেস যদি ড্র করো একই গল্প, যত বেশি -I এফেক্ট যুক্ত গ্রুপ আছে তত টেনে নিয়ে সে কনজুগেট বেসকে স্টেবিলিটি দেবে। তাহলে এই তিনটের মধ্যে অর্ডার আমরা পাচ্ছি এইটা, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড সব থেকে লিস্ট হয়ে যাবে, কারণ এখানে রয়েছে মিথাইল গ্রুপ যার আবার +I এফেক্ট থাকে। আর যদি তুমি এর কনজুগেট বেসটা দেখো তাহলে এখানে অলরেডি মাইনাস, আবার +I এফেক্ট দিয়ে ও আরো ডান করছে। +I এফেক্ট যুক্ত গ্রুপ ইলেকট্রন দিয়ে দিচ্ছে, মানে আরো বেশি এখানে ডিস্টেবিলাইজ করছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই অর্ডারটা পাচ্ছি। এটা আমরা দেখলাম -I এফেক্ট যুক্ত গ্রুপের সংখ্যা দিয়ে। একই রকম ভাবে +I এফেক্ট যুক্ত গ্রুপের সংখ্যা দিয়ে যদি আমরা দেখি, ধরো এখানে মিথাইল রয়েছে, ইথাইল রয়েছে, আইসোপ্রোপাইল রয়েছে, টারশিয়ারি বিউটাইল রয়েছে, তিনটে মিথাইল। তো অ্যালকিল গ্রুপ যত সংখ্যা বাড়বে তার +I এফেক্টের তীব্রতা তত বাড়বে, আর +I এফেক্ট দেখাচ্ছে মানে তার অ্যাসিডিটি কম। তাহলে এক কথায় আমরা কি লিখতে পারি? এক কথায় আমরা লিখতে পারি যে -I এফেক্ট যুক্ত গ্রুপ যত থাকবে তার সংখ্যা যত বৃদ্ধি পাবে, অর্থাৎ কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত প্রেজেন্ট থাকবে। এবার সেটা যদি খুব কাছাকাছি থাকে, ধরো COOH গ্রুপের পাশের কার্বনে ক্লোরিন রয়েছে, তার পাশের কার্বন, তার পাশের কার্বন, ডিস্টেন্স বাড়লে তার এফেক্ট কমবে। পাশাপাশি যে আছে সে বেশি এফেক্টিভ, সে বেশি টানতে পারছে, তার এফেক্টটা বেশি পড়ছে, তার অ্যাসিডিটি আরো বেশি হবে। বোঝা গেছে? তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে যখনই আমরা এই কার্বক্সিলেট আয়ন বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ দেখাবো, তার মানে সে টেনে নিয়ে স্টেবিলিটি দিচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখব অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। আর যখনই আমরা +I এফেক্ট যুক্ত গ্রুপ দেখব, সেক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যখন যুক্ত থাকবে COO-, এখানে ডোনেট করে ডিস্টেবিলাইজ করছে, তাই অ্যাসিডিটি এখানে ডিক্রিজ করবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। এখানে সিগমা বন্ডের ইলেকট্রন ডিলোকালাইজ করে। দেখো কাদের কাদের ক্ষেত্রে আমরা এটা দেখছি? আমরা দেখছি অ্যালকিন সিস্টেম, কার্বোক্যাটায়ন এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে। এদের প্রত্যেকের স্টেবিলিটি আমরা হাইপার কনজুগেশনের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। যেমন ধরো প্রথমে তোমাকে যেটা করতে হবে, আমি যদি অ্যালকিনের এক্সাম্পল নিই, যে CH3 C, এখানে হচ্ছে CH3 C, এখানেও CH3, এখানে ডাবল বন্ড C CH3 CH3 এইটা রয়েছে, আর কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে CH3, এখানে H, এখানে H, এখানে H। এই দুটো অ্যালকিনের মধ্যে কে বেশি স্টেবল? তুমি দেখো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে তার সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন, তাহলে এটা আলফা। একইভাবে এটাও আলফা, এটাও আলফা, এটাও আলফা। চারটে আলফা কার্বন, 4 3 12টা আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন যত বেশি, আলফা হাইড্রোজেনের সংখ্যা
যত বৃদ্ধি পাবে হাইপার কনজুগেটিং স্ট্রাকচারের সংখ্যাও তত বৃদ্ধি পাবে। হাইপার কনজুগেটিং স্ট্রাকচারের সংখ্যাও তত বৃদ্ধি পাবে এবং স্টেবিলিটিও তত বৃদ্ধি পাবে। এই কি পয়েন্টসটা এখানে মাথায় রাখতে হবে। তাহলে সবসময় স্ট্রাকচার একে ড্র করার তো দরকার নেই, তোমাকে স্টেবিলিটি কম্পেয়ার করতে বলছে, তুমি সেটা বলো। এখানে 12টা আলফা হাইড্রোজেন, আর এখানে দেখো অনলি 8টা আলফা কার্বন। আলফা কার্বন বাকিগুলো কোথায় আছে? তাহলে এই হাইড্রোজেন গুলো কিন্তু আলফা হাইড্রোজেন নয়। আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে, তাই এখানে 3টে আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন বেশি, তাহলে স্টেবিলিটি এর বেশি হবে। একই রকম ভাবে যখন তোমাকে কার্বোক্যাটায়নের তুলনা করতে দিচ্ছে, কার্বোক্যাটায়নে দেওয়া হচ্ছে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা কি করে পাচ্ছি না, আমরা পাচ্ছি যে কার্বনের মাথায় পজিটিভ, সে 3টে কার্বনের সঙ্গে যুক্ত, এটা 3 ডিগ্রি। যখনই যে কার্বনের মাথায় পজিটিভ সেটা 2টো কার্বনের সঙ্গে যুক্ত, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। যখনই যে কার্বনের মাথায় পজিটিভ সে একটা কার্বনের সঙ্গে যুক্ত, এটা 1 ডিগ্রি। আর মিথাইল কার্বোক্যাটায়ন যেখানে আমরা কোন রকম আলফা কার্বন পাবো না, এখানে 3টে কার্বন, 3টেই আলফা। কার্বনের মাথায় পজিটিভ, তার সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন, তাহলে 3 ত্রিকে 9টা আলফা হাইড্রোজেন এখানে রয়েছে। কার্বনের মাথায় পজিটিভ, তার সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, তাহলে 3 3-এ 6টা আলফা হাইড্রোজেন আছে। কার্বনের মাথায় পজিটিভ, তার সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, আর এখানে 0 আলফা হাইড্রোজেন আছে, কারণ এটা মিথাইল কার্বোক্যাটায়ন রয়েছে। এবং এবং মাথায় রাখতে হবে, নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি তো তার হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বেশি, তো তার স্টেবিলিটি বেশি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হাইপার কনজুগেশন, সংক্ষেপে HC দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। একই সাথে প্লাস আই এফেক্ট দিয়েও এক্সপ্লেন করতে পারবো, যেটা মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট রয়েছে, অর্থাৎ যার মাথায় পজিটিভ তার সাথে এমন গ্রুপ রয়েছে যে একটু ইলেকট্রন ঘনত্ব পাঠাচ্ছে। পজিটিভ থাকা মানে তার এমনি ডেফিসিয়েন্সি রয়েছে, ঘাটতি রয়েছে, তার দিকে একটু যদি পাঠানো হয় তাহলে সে স্টেবিলিটি পাবে। সুতরাং এক্ষেত্রে আমরা এক্সপ্লেন করছি এইভাবে যে হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্ট, যেটাই বলি একসাথে বলছি যে অর্ডার কি হবে সবসময় মনে রাখতে হবে, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। এখানে এখানে যখন আমরা ফ্রি র্যাডিক্যালের কথা বলছি, ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রেও একই গল্প, ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রেও একই গল্প, সেম অর্ডার। হাইপার কনজুগেশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল ফ্রি র্যাডিক্যাল, সেম হয়ে যাবে, শুধু পজিটিভের জায়গায় এখানে র্যাডিক্যাল হিসেবে ডট থাকবে। ঠিক আছে, আচ্ছা এবারে এবারে আমি যদি কার্বঅ্যানায়নের কথা বলি, কার্বঅ্যানায়নের কথা বলি, কার্বঅ্যানায়নের স্টেবিলিটি অর্ডার কি হবে আমি একটু ড্র করে দেখাই। এটা হচ্ছে মিথাইল কার্বঅ্যানায়ন। এবারে আমরা এখানেও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পেয়ে যাব। CH3 CH2 মাইনাস, কার্বনের মাথায় পজিটিভ থাকলে দ্যাট ইজ কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় পজিটিভ থাকলে দ্যাট ইজ কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় নেগেটিভ থাকলে দ্যাট ইজ কার্বঅ্যানায়ন। ঠিক আছে, এবারে এখানে যখন আমি বলছি CH মাইনাস, এখানে দুটো মিথাইল রয়েছে, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর কার্বনের মাথায় নেগেটিভ, তার সাথে 3টে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি। এবার এখানে জাস্ট অপোজিটে তুমি দেখো, এখন আমি হাইপার কনজুগেশন নয়, আমি কার্বনের অর্ডার বলছি। প্লাস আই এফেক্টের কথা যখনই আমি কার্বোক্যাটায়নে বললাম, তখন আমি বললাম যার কাছে ডেফিসিয়েন্সি তার দিকে যদি কোনো গ্রুপ দিয়ে দেয় তাহলে সে স্টেবিলিটি পায়, কিন্তু যার কাছে অলরেডি নেগেটিভ, এটার সঙ্গে কোনো কার্বন যুক্ত নেই কিন্তু এটার সঙ্গে যুক্ত রয়েছে একটা মিথাইল, এখানে দুটো মিথাইল, এখানে 3টা মিথাইল, তাহলে কার্বনের মাথায় নেগেটিভ, তার সাথে যদি প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ যুক্ত থাকে এবং তার সংখ্যা যত বৃদ্ধি পাবে সে আরো বেশি তো ডোনেট করছে, ডোনেট করা মানে ইলেকট্রন ঘনত্ব আরো পাঠাচ্ছে, তো অলরেডি নেগেটিভ আছে, আরো নেগেটিভ চার্জ ডেন্সিটি বাড়ানো হচ্ছে, তার মানে আরো স্টেবিলিটি কমবে। তো কার্বঅ্যানায়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের একদম অপোজিট অর্ডার আমরা দেখতে পাচ্ছি, মিথাইল দেন 1 ডিগ্রি দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। দেন আমরা চলে আসবো
রেজোনেন্স এফেক্ট, বা আমরা এটাকে মেসোমেরিক এফেক্ট বলি। দেখো এখানে আমরা দেখছি যে প্রথমত রেজোনেন্স কি, প্রথমত হচ্ছে রেজোনেন্স কি, রেজোনেন্স হচ্ছে কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন, কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন, যেটাকে এক কথায় রেজোনেন্স বলা হচ্ছে। এইবারে বেনজিন রয়েছে, বেনজিন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। বেনজিনে যদি আমরা রেজোনেটিং স্ট্রাকচার দেখি তাহলে এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার, পাই বন্ডের ইলেকট্রন ডিলোকালাইজ করেছে। আর একটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা ড্র করছি, জাস্ট দেখো পাই বন্ড গুলো ঘুরে গেছে, তার মানে এই পাই বন্ড বা এই ডাবল বন্ড কোনো দুটো কার্বনের মধ্যে ফিক্সড নেই, সে কিন্তু ঘুরছে। এই দুটো হচ্ছে বেনজিনের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ফর্মস বলা হয়ে থাকে বা রেজোনেন্স গঠন আকৃতি বলা হয়ে থাকে। এদেরকে রেজোনেন্স হাইব্রিডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে এইভাবে ডট ডট দিয়ে, যে সার্কেল রয়েছে মানে কি পাই বন্ড ডিলোকালাইজ করছে, পাই ইলেকট্রন কোথাও ফিক্সড নেই, বা আমরা ইন জেনারেল এইভাবে লিখে থাকি, যেটা কি, যেটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। ওকে, আচ্ছা এবার দেখো এই বেনজিনে এমন একটা গ্রুপ যুক্ত রয়েছে যে গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তাহলে সে প্লাস এম এফেক্ট দেখাবে, এবং এই গ্রুপটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে সে মাইনাস এম এফেক্ট দেখাবে। আমি এটা বেনজিন দিয়ে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি আমি গ্রুপটাকে তোমাদের বারবার হাইলাইট করতে চাইছি। এটা এমনি কোনো একটা কম্পাউন্ড রয়েছে যেটা বেনজিন থাকবেই তা সবসময় তার কোনো মানে নেই। যেখানে আমরা হয়তো দেখছি এমন কোনো একটা গ্রুপ রয়েছে, ধরো সিএইচও গ্রুপ রয়েছে, যার একটা ইলেকট্রন উইথড্রয়িং নেচার রয়েছে, তার মানে কি সে ইলেকট্রনকে টেনে নিচ্ছে যদি থ্রু রেজোনেন্স যদি সেই ইলেকট্রনকে টেনে নেয় তাহলে আমরা বলবো সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিজের দিকে টেনে নিচ্ছে। রেজোনেন্সের মাধ্যমে করলে সেটাকে আমরা রেজোনেন্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট বলছি। এবং মাথায় রাখতে হবে সেটাকেই আমরা দুভাবে, আমরা যেরকম ইন্ডাকটিভেও দুটো পেয়েছি তেমনি আমরা এখানেও দুটো পাচ্ছি, প্লাস এম মাইনাস এম। প্লাস এম যখন সে ডোনেট করবে, মাইনাস এম যখন সে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে। যেমন ধরো এখানে যদি OH গ্রুপ থাকে, যদি NH2 গ্রুপ থাকে, যদি OR গ্রুপ থাকে, ইনফ্যাক্ট যেখানে তুমি লোন পেয়ার পাচ্ছ তাহলে মানে সে কি রেজোনেন্সের মাধ্যমে সে ডোনেট করতে পারবে। বা হ্যালোজেন থাকলেও আমরা এদের ক্ষেত্রে কিন্তু প্লাস এম এফেক্ট দেখতে পাবো। এবং মনে রাখতে হবে হ্যালোজেনের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে যা যা আমি এক্সাম্পল দিলাম আরো এক্সাম্পল হয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মাইনাস আইও রয়েছে, কিন্তু প্লাস এম এফেক্ট ইজ মোর ডমিনেটিং দ্যান মাইনাস আই এফেক্ট। প্লাস এম এফেক্ট ইজ মোর ডমিনেটিং দ্যান মাইনাস আই এফেক্ট এক্সেপ্ট হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে মাইনাস আই এফেক্ট ইজ মোর ডমিনেটিং দ্যান প্লাস এম। কিন্তু যদি আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপের কথা বলি তখন হ্যাঁ এটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, হাইড্রোকার্বনেও আমরা ওরিয়েন্টেশনে দেখবো যেটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, টেনে নেওয়ার ক্ষমতাই বেশি, সেটাই প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু যখনই আমরা মেসোমেরিকে যাচ্ছি তখন অবভিয়াসলি ও রেজোনেন্সের মাধ্যমে ডোনেট করতে পারে, সেজন্য প্লাস এম এফেক্টও রয়েছে। আর সেই জন্যই এও অর্থপ্যারা ডাইরেক্টিং হয়, যেরকমটা বাকি প্লাস এম এফেক্ট যুক্ত গ্রুপের ক্ষেত্রে আমরা ওরিয়েন্টেশন দেখে থাকি। গ্রুপ দেখে বুঝতে পারবে যদি মাথায় নেগেটিভ চার্জ থাকে, ধরো ফেনক্সাইড আয়ন, তার মানে কি নেগেটিভ চার্জ দিয়ে তার ইলেকট্রন দিয়ে সে ডোনেট করছে। কনজুগেশন থাকতে হবে, রেজোনেন্স হওয়ার শর্ত ফুলফিল করতে হবে, এবং গ্রুপটা যদি ডোনেট করে দেন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্লাস এম এফেক্টের মাধ্যমে দেবে। আর যখনই আমরা দেখছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেমন ধরো NO2 গ্রুপ রয়েছে, CN রয়েছে, CHO রয়েছে, COOH রয়েছে ইত্যাদি, এদের ক্ষেত্রে আমরা কি দেখছি, এদের ক্ষেত্রে রেজোনেন্সের মাধ্যমে, যখন রেজোনেন্স তখনই কিন্তু হবে যখন সে কনজুগেশনে থাকবে, রেজোনেন্সের কন্ডিশন সেখানে থাকবে। রেজোনেন্সের মাধ্যমে সে যখন টেনে নিচ্ছে তখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মাইনাস এম এফেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, আচ্ছা এবার দেখো বলা হচ্ছে যে এই যে ধরো
অ্যানিলিন, অ্যানিলিন আর হচ্ছে প্রাইমারি অ্যামিন আর NH2। এদের মধ্যে কার ক্ষারকীয়তা কম আর কার ক্ষারকীয়তা বেশি, মানে বেসিসিটি অর্ডার বলতে হবে। ক্ষারকীয়তা আমরা কিভাবে এক্সপ্লেন করব? নাইট্রোজেনের মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোর কতটা ইজিলি অ্যাভেলেবেল রয়েছে ফর ডোনেশন, এবং তার সহজলভ্যতার উপর আমরা এই ক্ষারকীয়তা বিচার করতে পারি। দেখো এই যে অ্যানিলিনে নাইট্রোজেন রয়েছে লোন পেয়ার, সে বেনজিন রিং এর সঙ্গে কনজুগেশনে রয়েছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। তো কনজুগেশনে থাকার জন্য এখানে রেজোনেন্স হবে, মানে ওর রেজোনেন্সে ইনভলভ রয়েছে। কিরম রেজোনেন্স? এই যে দেখো রেজোনেন্স আমি দেখাচ্ছি, এই নেগেটিভ এই লোন পেয়ারের ইলেকট্রন এখানে পাই বন্ড করবে, এই পাই বন্ড ব্রেক হবে, এই কার্বনের মাথায় পাই বন্ড ভেঙে গিয়ে তার ইলেকট্রন শিফট হয়ে যাবে। এবার রেজোনেটিং স্ট্রাকচার গুলো যদি ড্র করি, তাহলে পর পর একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আরো রেজোনেটিং স্ট্রাকচার ড্র করা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। পর পর আমরা রেজোনেটিং স্ট্রাকচার গুলো এইভাবে ড্র করে নিচ্ছি। এখানে নেগেটিভ, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড NH2 প্লাস, ঠিক আছে? এখানে ডাবল বন্ড, এখানে নেগেটিভ, কনজুগেশনে রয়েছে তাই রিং জুড়ে নেগেটিভ চার্জ ডিলোকালাইজ করছে, এখানে নেগেটিভ হয়ে গেল, ডাবল বন্ড NH2 প্লাস। এখানে ডাবল বন্ড হলো, এখানে ডাবল বন্ডের পাই বন্ডের ইলেকট্রন আবার নাইট্রোজেনের মাথায় শিফট হয়ে গেল, মানে আমরা অ্যানিলিনকে আবার ফেরত পেলাম, শুধু দেখো বেনজিন রিং এর পাই বন্ডের লোকেশন গুলো পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে। এবার এদের তুমি রেজোনেন্স হাইব্রিড দেখাতে পারবে, কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা দেখছি থ্রু রেজোনেন্স, প্রথমত রেজোনেন্সের ফলে এই নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সে পার্টিসিপেট করে গেছে, মানে ও এদিকে এঙ্গেজড, ইজিলি অ্যাভেলেবেল নেই ফর ডোনেশন, রেজোনেন্সের মাধ্যমে এর মাথায় তো পজিটিভ আসছে। সুতরাং এর সাথে যখন এর কম্পেয়ার করছি, তুমি দেখো এখানে নাইট্রোজেনের মাথার লোন পেয়ার তো অ্যাভেলেবেল রয়েছে, কারণ রেজোনেন্সের কোনো গল্প নেই, তার সাথে এই আর একটা অ্যালকিল গ্রুপ যার কিনা প্লাস আই এফেক্ট থাকবে, প্লাস আই এফেক্টের মাধ্যমে সে ডোনেট করবে। সবকটা এফেক্টকে একসাথে নিয়েও আমরা অ্যাপ্লাই করতে পারি, যখন যেখানে যেটা অ্যাপ্লিকেবল। এখানে এইটা অ্যাপ্লিকেবল, এখানে তো রেজোনেন্স নয়, সে আরো ইলেকট্রন ঘনত্ব পাঠাচ্ছে, তার মানে কি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অ্যাভেলেবিলিটি আরো বেশি ভালো করে থাকছে, ইজিলি অ্যাভেলেবেল। তো ইজিলি অ্যাভেলেবেল মানে এর ক্ষারকীয়তা অ্যানিলিনের থেকে অনেক ভালো হবে, কারণ নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সহজলভ্যতার উপর এটা নির্ভর করছে, যেখানে অ্যানিলিনে সহজলভ্য ছিল না। এই যে কি পয়েন্টস গুলো বলছি, এগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট যেটা একটা টেম্পোরারি এফেক্ট, কি বললাম? যেটা একটা টেম্পোরারি এফেক্ট। বিকারকের উপস্থিতিতে এই এফেক্টটা দেখা যায়। যেমন দেখো আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবো, দু ধরনের ইলেকট্রোমেরিক এফেক্ট হয়, একটা হচ্ছে প্লাস ই আর একটা হচ্ছে মাইনাস ই। প্লাস ই এফেক্ট আমরা কখন দেখতে পাবো? একটা অ্যালকিন রয়েছে, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, অ্যালকিন রয়েছে, এখানে বিক্রিয়া ঘটছে, বিকারক হিসেবে যেটা রয়েছে সেখান থেকে প্রথম যেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের রিয়াকশনের নাম বলছি, তো এই জিনিসগুলো দেখতে হবে, জানতে হবে, এবং এর পরে হাইড্রোকার্বন চ্যাপ্টারে গিয়ে ডিটেলস সেগুলোর অনেক এক্সাম্পলও আমরা পাবো। যে এক্সাম্পল আমি দিচ্ছি এগুলোর আরো অ্যাপ্লিকেশন, আরো কোয়েশ্চেন, আরো রকমের রিয়াকশনে আমরা পাবো। এখানে ইলেকট্রোফাইল আছে। আচ্ছা, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের কি গল্প? ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রোফাইলকে ই প্লাস দিয়ে লিখলেও ইলেকট্রোফাইল পজিটিভ চার্জ যুক্ত হতে পারে, আবার ইলেকট্রোফাইল নিউট্রালও হতে পারে, নিউট্রাল অর্থাৎ প্রশম ইলেকট্রোফাইলও হতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন ধরো এই যে এইচ প্লাস, যেমন ধরো সিএল প্লাস, যেমন ধরো NO2 প্লাস, এগুলো সব পজিটিভ চার্জ যুক্ত ইলেকট্রোফাইল। আবার নিউট্রালের মধ্যে আমরা দেখছি SO3, এটা একটা নিউট্রাল ইলেকট্রোফাইল, BF3 ইত্যাদি।
একই রকম ভাবে যখন আমরা নিউক্লিওফাইল নিয়ে কথা বলছি, নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, ইলেকট্রন সমৃদ্ধ, অর্থাৎ যার কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি। নিউক্লিওফাইল জেনারেল এইভাবে রিপ্রেজেন্ট করলেও নেগেটিভ চার্জ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, অর্থাৎ কিনা নিউট্রাল প্রশমও হতে পারে। যখন আমরা দেখছি নেগেটিভ চার্জ যুক্ত নিউক্লিওফাইল, যেমন ধরো OH মাইনাস, CN মাইনাস, Cl মাইনাস ইত্যাদি নেগেটিভ চার্জ যুক্ত নিউক্লিওফাইল। আর নিউট্রালের মধ্যে যেখানে লোন পেয়ার রয়েছে H2 অক্সিজেনের লোন পেয়ার নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করছে, NH3 নাইট্রোজেনের লোন পেয়ার, অ্যালকোহল ROH অক্সিজেনের লোন পেয়ার। তো এই হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের গল্প। এবার এখানে কার্বন কার্বন দুটো একই কার্বন, মানে দুটো সেম পরমাণুর মধ্যে বন্ড রয়েছে। তো পাই বন্ডটা ব্রেক করবে, পাই বন্ডের ইলেকট্রন যে কোনো একটা কার্বনের মাথায় শিফট হবে এবং যার কাছে নেগেটিভ আসবে তার সাথেই এই হাইড্রোজেনটা যুক্ত হবে। অর্থাৎ এই কার্বনে পজিটিভ দেখালে এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হওয়া দেখাবো, কারণ পাই বন্ডের ইলেকট্রন এখানে গেছে, তার সাথেই বিকারক যুক্ত হচ্ছে, দ্যাট ইজ প্লাস ই এফেক্ট। আর মাইনাস ই এফেক্টটা কিরকম, দেখো কার্বনিল গ্রুপ রয়েছে, অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে আমরা এটা দেখব। সেখানে নিউক্লিওফাইল আসছে, কার্বনিল গ্রুপে কার্বন সেন্টার ডেল পজিটিভ, অক্সিজেন ডেল নেগেটিভ, তো এটা ইলেকট্রোফিলিক সেন্টার। দেখো নেগেটিভ আর পজিটিভ এই অপোজিট চার্জ তো একে অপরকে অ্যাট্রাক্ট করবে, সেম চার্জ রিপেল করবে, এটা আমরা জানি। তো এখানে সায়ানাইড আয়ন আসছে, নিউক্লিওফাইল আসছে, সে অবভিয়াসলি ইলেকট্রোফিলিক সেন্টার, যেখানে সায়ানাইড যখন নিউক্লিওফাইল বলছে তার মানে ইলেকট্রন রিচ, সে যেখানে ডেফিসিয়েন্সি আছে সেই সেন্টারে অ্যাটাক করবে এবং কার্বন অক্সিজেন পাই বন্ড ব্রেক হলো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে সায়ানোহাইড্রিন ফরমেশন, যে বিক্রিয়া তোমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার ক্লাস 12 এ পড়বে। এখন আমরা ইলেকট্রোমেরিক এফেক্টের এক্সাম্পল দেখছি। সেখানে আমরা যেটা দেখলাম যে পাই বন্ডের ইলেকট্রন যার মাথায় শিফট হলো, বিকারক তার সাথে যুক্ত হয়নি, অন্য আরেকটা পরমাণু যার সাথে ডাবল বন্ড ছিল সেই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, দ্যাট ইজ মাইনাস ই এফেক্ট। ঠিক আছে, এবার জেনারেল রিয়াকশন মেকানিজম অর্গানিকের ক্ষেত্রে আমরা কিরকমটা দেখব। দেখো আমরা দেখব যে একটা মূল জৈব যৌগ থাকবে, একটা মূল জৈব যৌগ সাবস্ট্রেট থাকবে এবং সেখানে অ্যাটাকিং রিয়েজেন্ট নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, ডিপেন্ড করছে সেটা কি রিয়াকশন হচ্ছে, সেই অনুযায়ী একজন আক্রমণকারী বিকারক আসবে এবং এই দুটো মিলিয়েই হচ্ছে রিয়াক্ট্যান্ট। বিক্রিয়া একটা ধাপে ট্রানজিশন স্টেটের মাধ্যমে হতে পারে, বিক্রিয়ায় কোনো ইন্টারমিডিয়েট তৈরি হতে পারে, অন্তর্বর্তী যৌগ, এবং তার মাধ্যমে যখন বিক্রিয়াটা সংঘটিত হবে, তার মাধ্যমে যখন বিক্রিয়াটা সংঘটিত হবে ইন্টারমিডিয়েট, তখন আমরা দেখব তারপর সেখান থেকে আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট পাচ্ছি। প্রোডাক্টের মধ্যে মেন প্রোডাক্ট যেটা আমরা তৈরি করতে চাইছি, তার সাথে আমরা কিছু সাইড প্রোডাক্টসও পেতে পারি। এই ইন্টারমিডিয়েট যখন হচ্ছে, এই ইন্টারমিডিয়েট বিভিন্ন রকমের হতে পারে। যত তোমরা নেম রিয়াকশন বিভিন্ন রকম পড়বে, ক্লাস 11-এ একটাই আর একটা অর্গানিকের চ্যাপ্টার হাইড্রোকার্বন, ক্লাস 12-এ অনেকগুলো অর্গানিকের চ্যাপ্টার, অনেক নেম রিয়াকশন। তো যত পড়বে তত জানতে পারবে ইন্টারমিডিয়েট কি কি হতে পারে, কত ধরনের হতে পারে। কিন্তু মেনলি তিনটে ইন্টারমিডিয়েটের কথা আমি এখানে লিখছি। কার্বোক্যাটায়ন, দ্যাট ইজ কার্বনের মাথায় পজিটিভ চার্জ, অ্যানায়ন, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, এবং ফ্রি র্যাডিক্যাল, কার্বনের মাথায় ডট। অলরেডি তিনটে সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এবার চলে এসো কোভ্যালেন্ট বন্ড ফিশন, সমযোজী বন্ধন বিভাজন কিভাবে ঘটে। অর্গানিকে যখন আমরা রিয়াকশন গুলো দেখছি, তার মেকানিজম অর্থাৎ বিক্রিয়ার ক্রিয়া কৌশল যখন দেখব, তখন সেখানে আমরা দেখবো পুরনো কিছু বন্ড ব্রেক হচ্ছে, নতুন কিছু বন্ড তৈরি হচ্ছে। তো সেই বন্ড ব্রেকিং কি কি ভাবে ঘটতে পারে, একটা হচ্ছে হোমোলাইসিস, হোমোলাইসিস বা এটাকে বলা হয় সুষম বন্ধন বিভাজন, সুষম বন্ধন বিভাজন। আর একটা হচ্ছে হেটেরোলাইসিস, হেটেরোলাইসিস অসম বন্ধন বিভাজন। এবং এখানে আমরা যেটা দেখছি হোমোলাইসিস যখন ঘটছে, তখন ধরো আমি দেখাই, ধরো এ আর বি এর মধ্যে বন্ড রয়েছে, একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে। হোমোলাইসিস বা হোমোলাইটিক ক্লিভেজ হওয়ার মানে বন্ডের দুটো ইলেকট্রন
সমানভাবে যাদের মধ্যে বন্ড ছিল সেই পরমাণু দুটোর মধ্যে বন্টিত হয়েছে, দ্যাট ইজ সুষম বন্ধন বিভাজন। এবং এর ফলে ফ্রি র্যাডিকাল মুক্ত মূলক তৈরি হচ্ছে এ ডট প্লাস বি ডট। এরা কারা? এরা হচ্ছে মুক্ত মূলক ফ্রি র্যাডিকাল তৈরি হলো। এবং অসম বন্ধন বিভাজন, ধরো এ আর বি এর মধ্যে বন্ড রয়েছে, যখন এই বন্ডের দুটো ইলেকট্রন যে কোনো একজনের কাছে যাচ্ছে, ধরে নাও ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দ্যান এ, আমি ধরে নিয়েছি, তাহলে যে মোর ইলেকট্রোনেগেটিভ এমনি তার কাছে পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টার তো থাকবেই। তো বন্ডের ইলেকট্রন বন্ড ব্রেক হওয়ার পরে বি এর কাছে যাচ্ছে, অর্থাৎ এ এর কাছে তখন প্লাস, বি এর কাছে তখন মাইনাস। তাহলে এক্ষেত্রে তৈরি হচ্ছে চার্জড স্পিসিস। ব্যাপারটা এবার বোঝার চেষ্টা করো। যে সমস্ত বিক্রিয়ায় হোমোলাইটিক ক্লিভেজ হবে, কিছু কন্ডিশন রয়েছে, যেমন ধরো তোমাকে এইচ নিউ, বিক্ষিপ্ত সূর্যালোক, ইউভি রশ্মি, তারপরে পারক্সাইডের প্রেজেন্স, এই সমস্ত হিট, সানলাইট, হ্যাঁ, এরকম বিভিন্ন কিছু কন্ডিশন আমরা যত মেকানিজম পড়বো, দেখো কিছু এলিমেন্টারি রিয়াকশন মেকানিজম তো রয়েছে, সেগুলো আমরা এখানে নয়, হাইড্রোকার্বনে অলরেডি হয়ে যাবে, কারণ হাইড্রোকার্বনে গুলো ডিটেলসে রয়েছে। এই যে অ্যাডিশন রিয়াকশনের মধ্যে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক অলরেডি আমি বললাম যখন আমি ইলেকট্রোমেরিক এফেক্ট পড়ালাম। এছাড়া এলিমিনেশন, এগুলো সবই হয়ে যাবে, যখনই রিয়াকশন পড়বো তার সাথেই হয়ে যাবে, যেটার এলিমেন্টারি আইডিয়া জিওসিতে থাকে। এখন যেটা বলছি সেটা হচ্ছে এই কন্ডিশন দেখে তুমি বুঝতে পারছো কি ধরনের রিয়াকশন হচ্ছে। এবার রিয়াকশনের মেকানিজমে যখন হোমোলাইসিস হবে, তার মানে ফ্রি র্যাডিকাল তৈরি হবে, তাহলে সেটা ফ্রি র্যাডিকাল মেকানিজমের মাধ্যমে হবে। আর যখন আমরা দেখবো হেটেরোলাইসিস হচ্ছে, তখন আমরা চার্জ স্পিসিস পাচ্ছি। এবার সেই চার্জ যখন কার্বনের মাথায় পজিটিভ, তখনই আমরা এখান থেকে পেয়ে যাব কার্বোক্যাটায়ন। আবার এই চার্জ স্পিসিসে যখনই আমরা কার্বনের মাথায় নেগেটিভ পাবো, তখন আমরা কার্বঅ্যানায়ন পাবো, অর্থাৎ এই সমস্ত ইন্টারমিডিয়েট সেক্ষেত্রে আমরা পেয়ে যাব হেটেরোলাইসিসের ক্ষেত্রে কার্বঅ্যানায়ন। তো এই হচ্ছে জেনারেল রিয়াকশন মেকানিজম, এবং কোভ্যালেন্ট বন্ড কি করে ব্রেক হবে সেগুলো আমি বললাম। এবার দেখো একটা প্রশ্নটার মাধ্যমে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেটা ডিটেলসে হ্যালো অ্যালকেন হ্যালোরিন ক্লাস 12 এ থাকে, সেটার ধারণা আমি এখানে দেব। বলছে নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? প্রথম বলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। প্রতিস্থাপন কথাটার মানেই হচ্ছে একটা গ্রুপ আর একটা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। আর যদি নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে, যেটা আমরা বেনজিনের রিয়াকশনে দেখবো, নাইট্রেশন দেখবো, হ্যালোজেনেশন দেখবো, সালফোনেশন দেখবো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন সব রয়েছে, চিন্তার কিছু দরকার নেই। এবার ব্যাপার হচ্ছে এখানে আমরা যখন দেখছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, সেখানে আমরা SN1 দেখছি আর SN2 দেখছি। SN1 এর ক্ষেত্রে কি হচ্ছে, ধরো RH একটা অ্যালকিল হ্যালাইড, SN1 দুটো ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে এখানে হ্যালোজেন বেরিয়ে যাবে, এটাই হচ্ছে স্লো স্টেপ অফ দ্য রিয়াকশন, এবং এটাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে এখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি হবে, হ্যালোজেন বেরিয়ে গেল হ্যালাইড হিসেবে। যে বেরিয়ে যায় তাকে লিভিং গ্রুপ বলা হয়। SN1 দুটো ধাপে হয়, দ্বিতীয় ধাপে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন এখানে যে নিউক্লিওফাইল সে এসে অ্যাটাক করবে, এবং এখানে RNU এটা প্রতিস্থাপিত যৌগ পাওয়া যাবে। দ্বিতীয় ধাপটা দ্রুত গতির ধাপ। এবং এই SN1 এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, দেখো আমরা স্টিরিওকেমিস্ট্রিতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র দেখছি যে কি প্রোডাক্ট হবে না, এক্স নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, সুতরাং ওখানে RNU প্রতিস্থাপিত যৌগ পাওয়া গেছে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে। দুটো ধাপে হচ্ছে, এবং ইন্টারমিডিয়েট হচ্ছে R+, তার মানে কার্বোক্যাটায়ন ফরমেশন হয়। কার্বোক্যাটায়ন ফরমেশন হয়, আর কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সেটা তৈরি হবে, তাই লিখে দিলাম রিঅ্যারেঞ্জ ইফ পসিবল। কেন? কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল কার্বোক্যাটায়ন। তো কোথাও যদি মোর স্টেবিলিটি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, এইবারে SN2 এর ক্ষেত্রে, তার মানে যখনই আমরা SN1 কে ভালো দেবে সেটা নিয়ে আলোচনা করব, তখন আমাদের আগে দেখতে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কোথায় ভালো, তবেই সেখানে SN1 ভালোভাবে হবে। SN1 এর ক্ষেত্রে যেরকম আমরা বলি যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের সবথেকে ভালো রিঅ্যাক্টিভিটি, দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দেন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এবং মিথাইল হ্যালাইডের সবথেকে লিস্ট রিঅ্যাক্টিভিটি হয়ে থাকে।
SN2 এর ক্ষেত্রে ঠিক উল্টো, SN2 এর ক্ষেত্রে মিথাইল হ্যালাইডের সব থেকে বেশি রিঅ্যাক্টিভিটি, দেন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আর সব থেকে লিস্ট হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কেন? কারণ SN2 ওয়ান স্টেপ প্রসেস, ওয়ান স্টেপে হয় এবং ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে হয়, এবং SN2 এর ক্ষেত্রে না ব্যাক সাইড অ্যাটাক হয়, নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করে। ব্যাপারটা কিরকম? RX নিউক্লিওফাইল যেদিকে হ্যালোজেন আছে ঠিক তার বিপরীত দিক থেকে এসে অ্যালকিল গ্রুপের কার্বনে অ্যাটাক করে, কার্বন হ্যালোজেন বন্ড ভেঙে যায় এবং এখান থেকে একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে আমরা প্রোডাক্ট পাবো। এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এখান থেকে আমরা NUR এটা পাবো। স্টিরিওকেমিস্ট্রি দেখতে গেলে এখানে ইনভার্সন অফ কনফিগারেশন দেখা যায়। তো এই ব্যাক সাইড অ্যাটাক, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেখানে স্টেরিক ক্রাউডিং অনেক বেশি, বড় বড় বাল্কি গ্রুপ যুক্ত রয়েছে, তো এখানে নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, তাই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে সব থেকে কম রিঅ্যাক্টিভিটি দেখাবে SN2। এবার দেখো, যখনই ব্রোমো বেনজিন দিয়েছে এখানেও পসিবল নয়, ব্যাক সাইড অ্যাটাক পসিবল নয়, কারণ এখানে ইলেকট্রন রিচ মানে ইলেকট্রন ক্লাউড রয়েছে, পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে বেনজিন রিং এর। আর এমনিতেও হ্যালো অ্যারিনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন একেবারেই হ্যালো অ্যারিন কম সক্রিয়তা দেখায়, ভালোভাবে হয় না, কারণ এইখানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে ডিউ টু রেজোনেন্স, এখানে কার্বন sp2 হাইব্রিডাইজড, এবং SN2 পার্টিকুলারলি বললে ব্যাক সাইড অ্যাটাক ইজ নট পসিবল। তিনটে মিথাইল মানে স্টেরিক ক্রাউডিং, 3 ডিগ্রিতেও কখনোই SN2 ভালোভাবে হবে না। এখানে আমরা কি দেখছি, এবার কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখানে দেখো এখানে CH2, এখানে CH2 Br রয়েছে, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, দুটোই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কিন্তু এখন যদি SN2 সব থেকে ভালোভাবে কোথায় হবে এটা বলি, এবার তোমাকে কম্পেয়ার করতে হবে এই ব্রোমিন, এখানে এই কার্বনে একটা মিথাইল আর দুটো হাইড্রোজেন আছে অপশন সি অনুযায়ী, আর এই ব্রোমিন এখানে একটা কার্বনে তিনটে মিথাইল আর দুটো হাইড্রোজেন আছে। দেখো স্টেরিক ক্রাউডিং কম্পেয়ার করলে হাইড্রোজেন দুটো, এখানে একটা মিথাইল আর এখানে CMe3, তো সেই দিক থেকে কম্পেয়ার করলে অবশ্যই অপশন সি এগিয়ে থাকবে, তাই নয় কি? বাল্কিনেস যেখানে কম সেখানে SN2 ভালোভাবে হবে। তো ভালোভাবে সব থেকে কোথায় হবে সেটা দেখতে গেলে আমাদের গ্রুপগুলোকে জাস্ট কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এবার কিছু প্রশ্ন যেগুলো তোমাদেরকে আমি করতে দিচ্ছি, সেটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? তার মানে ওই যে বাল্কি গ্রুপ রয়েছে তিনখানা, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড মানে হচ্ছে তিনটে মিথাইল গ্রুপ রয়েছে, কারণ এখানে ব্যাকসাইড অ্যাটাক হবে না, এটা গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। মিশ্র অ্যাসিড দ্বারা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রোফাইল কি? বেনজিনের নাইট্রেশনটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আমি একটু আগেই বলেছি, যেটা আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পড়বো। তবুও আমি কোয়েশ্চেনের থ্রু দিয়ে এটা এখানে আরো একবার বলে দিচ্ছি, নাইট্রেশনের জন্য এই হচ্ছে আমাদের কন্ডিশন, টেম্পারেচার লাগবে, নাইট্রোনিয়াম আয়ন এখানে ইলেকট্রোফাইল। ঠিক আছে, IUPAC নাম নিজেরা প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক, অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটাই হোমওয়ার্ক। IUPAC নাম, এখানে তিনটে OH আছে, তো এখানে তিনটে কার্বন, তাই প্রোপেন এবং ট্রাইঅল হয়ে যাবে, ট্রাইঅল হচ্ছে তাই প্রোপেনের ই বাদ যাবে না, বাংলায় লিখলে কোনো অসুবিধা নেই, তবুও খেয়াল রাখতে হবে ই বাদ গেলে আমরা প্রোপানল এরম লিখি, এখানে প্রোপেনই থাকবে। N মিথাইল প্রোপান 2 অ্যামিন, N মিথাইল মানে হচ্ছে NCH3, এবার প্রোপান 2 অ্যামিন, তাহলে এর সাথে এবারে তোমাকে যুক্ত করতে হবে, বাকি 2 নম্বরে থাকবে এই N মিথাইল গ্রুপটা, আমি বলবো না, আমি হিন্টস দিচ্ছি, বাকি তিনটে কার্বন, সেই অনুযায়ী এটা লিখতে হবে। ঠিক আছে, N মিথাইল মানে নাইট্রোজেনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ থাকবে। আচ্ছা, হোমওয়ার্ক এইটা দেখো, অ্যাসিটিক অ্যাসিড মনোক্লোরো অলরেডি আমি এক্সপ্লেন করেছি, গুছিয়ে সুন্দর করে ব্যাখ্যা লিখতে হবে। IUPAC নাম এখানে লিখতে দিয়েছে, আমি এগুলো এক্সপ্লেন করেছি, বন্ড লাইন ফর্মুলা এই ধরনেরই এক্সাম্পল এক্সপ্লেন করেছি। তোমাকে নাম দিয়ে দিয়েছে, তোমাকে বলছে গঠন আঁকো, হেক্স 1 in 4 রাইন, হেক্স মানে 6টা কার্বন, 6টা কার্বন ড্র করে নাও, 3 4 5 6। এবারে যে কোনো দিক থেকে নাম্বারিং করো, কারণ এখনো তুমি কিছুই তো বসাওনি। 1 in মানে একদম প্রথমেই ডাবল বন্ড, 4 রাইন মানে 1 2 3 4, তাহলে এখানে ট্রিপল বন্ড। দেখো ডাবল বন্ড ট্রিপল বন্ড যাকে আগে পাবে সেদিক থেকেই নাম্বারিং করবে, 1 2 3 4, তাহলে হেক্স 1 in 4 রাইন, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দেব, এখানে 4টে হয়ে গেছে, এখানে CH3। একইভাবে 5 অ্যামিনো পেন্ট 3 ইনোইক অ্যাসিড,
হিন্টস দিই, 5 নম্বর কার্বনে অ্যামিনো অর্থাৎ NH2 থাকবে। পেন্ট মানে 5টা কার্বন থাকবে, কার্বন টোটাল কটা থাকবে? 5টা কার্বন থাকবে। 3 ইন মানে 3 নম্বরে ডাবল বন্ড থাকবে। 1 কার্বনে COOH, যার জন্য উইক অ্যাসিড আসবে। তাহলে জিওসিকে খুব ভালো করে তৈরি করতে হবে, রিভিশন করতে হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, এবং বোর্ড এক্সামে যেহেতু লিখে লিখে উত্তর করতে হবে, তাই সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ভালো করে তৈরি করে নিও। ভালো থেকো। থ্যাংক ইউ।